আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন এবং ঘরে আছেন। সো চলে আসলাম কথা মতো আজকের লাইভ সেশনে। আজকের লাইভ সেশনটা ঠিক ৮ টার সময় শুরু হওয়ার কথা ছিল। একটু যান্ত্রিক ত্রুটির জন্য দেরি হয়ে গেল। সো চেষ্টা করব আজকে আপনাদের গতকালই কথা দিয়েছিলাম যে ফিজিওলজিকে ইন্টারেস্টিং ভাবে পড়ার জন্য এবং নিজের প্রিপারেশনকে সলিড করার জন্য ৩ টা গোল্ডেন রুল আপনাদের সাথে শেয়ার করব। সো শুরুতেই একটু বলতে চাই আমাদের যে নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে ডিপ্লোমা লং ব্যাচ সেটা আগামী মাসের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে। সো আজকে আমাদের যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে ডিপ্লোমাতে আসলে ফিজিওলজিটা কিভাবে পড়লে এটা আপনাদের কাছে আরো প্যালাটেবল ওয়েতে প্রেজেন্ট হবে সেই জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরা। সো ১ম এই আপনাদের সবাইকে স্বাগতম জানাতে চাই। আমি দেখতে পাচ্ছি অনেকে অলমোস্ট 22 প্লাস আমার সাথে লাইভে যুক্ত হয়েছে এবং আমি কিন্তু আমার লাইভের ফার্স্ট কমেন্টেই আপনাদের Zoom এর লিংকটা দিয়ে দিয়েছি। সো কেউ যদি সরাসরি আমার সাথে Zoom এর মাধ্যমে যুক্ত হতে চান, তাহলে আমার সাথে লিংকে জাস্ট ক্লিক করে আমার সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা সরাসরি আমার সাথে শেয়ার করতে পারেন। সো এই বছর সবাই আমরা কিন্তু একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলতেছি দ্য নিউ নরমাল, তাই না? সো আমরা একটা নিউ নরমালের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের টিচিংটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমরা রাতারাতি অফলাইন থেকে অনলাইনে চলে এসেছি এবং অনলাইনে কোনটা কত প্যালাটেবল ওয়েতে পড়ানো যায় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকছি। সো আজকে আমাদের চেষ্টা হবে যে আপনাদের ফিজিওলজি প্রিপারেশনটা একটু সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে পড়লে আসলে আপনাদের ফিজিওলজি প্রিপারেশন একটা সলিড প্রিপারেশন হবে, এটা নিয়ে আজকে আমার চেষ্টা থাকবে। সো সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে আশিক আহমেদ ভাই আমার সাথে অলরেডি জুমে যুক্ত হয়েছেন। সো যারা জুমে যুক্ত হবে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি একটু আনমিউট করে ফেলবেন, মিউট করে ফেলবেন আর কি জয়েন করার সাথে সাথে। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে। একজন কেউ যদি কমেন্ট করে জানাতেন যে আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্লাইডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করে দিতাম আজকে ক্লাসটা। কেউ একজন একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে। একজন একটু কমেন্ট করে জানান। অথবা জুমে আমার সাথে ডক্টর আশিক আহমেদ ভাইয়া যুক্ত আছেন। ভাইয়া আপনি কি আমার ভয়েসটা ঠিকমতো শুনতে পাচ্ছেন? একটু যদি আনমিউট করে বলতেন। জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে আসেন আমরা শুরু করি। আজকে আমাদের ফিজিওলজি প্রিপারেশন গাইডলাইন নিয়ে আমার যে আজকের সেশনটা ছিল সেটা। সো ১ম এ চলে আসি, যেহেতু আমাদের আজকের এই ফিজিওলজি প্রিপারেশন গাইডলাইন এই সেশনটা কিন্তু আমাদের ডিপ্লোমার যে নেক্সট যে পরীক্ষাটা হচ্ছে সেইটাকে কেন্দ্র করে। তার মানে আমাদের ১ম এ যেটা জানা উচিত যে আসলে ফিজিওলজি থেকে আমাদের কি পরিমাণ প্রিপারেশন নেওয়া উচিত এবং আমার কি পরিমাণ কোয়েশ্চেন আসলে আসে। সো আমরা একটু দেখে ফেলি মার্কস ডিস্ট্রিবিউশনটা। অ্যানাটমি থেকে আমাদের মানে মোর অর লেস ফিজিওলজি থাকে ১০ থেকে ১৫ নাম্বার, ফিজিওলজি থেকে ১৫ থেকে ২০ মার্কস, বায়োকেমিস্ট্রিতে ১০ থেকে ১২ মার্কস, প্যাথোলজি থেকে ১৫ থেকে ২০ মার্কস, ফার্মাতে হচ্ছে ১০ থেকে ১৫, মাইক্রোবায়োলজিতে হচ্ছে ১৫ থেকে ২০ এবং ক্লিনিক্যালে হচ্ছে ১৫ থেকে ২০ নাম্বার কোশ্চেন থাকে। সো বুঝতে পারছি যে আমাদের ফিজিওলজি থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন থাকে ১৫ থেকে ২০। এবং আমি বারবার একটা কথা বলি যে আমাদের যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সেই কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য প্রতিটা মার্কসে অনেক গুরুত্বপূর্ণ। সো এখানে ১৫ থেকে ২০ মার্ক একটা হিউজ অ্যামাউন্ট অফ মার্কস। সো আপনাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এবং ওইভাবেই নিজেদের প্রিপারেশন গড়ে তুলতে হবে। নেক্সটে চলে আসি, দেখেন কোশ্চেন অ্যানালাইসিস মার্চ ২০২০। সো কোশ্চেনটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে আসলে কোন জিনিসগুলা আমাদের বেশি এমফাসিস দেওয়া লাগবে, যেমন আমি আমার এই জিনিসটাকে, এই যে অ্যানালাইসিসটাকে আমরা মূলত ৩ টা ভাগে ভাগ করেছি এই বক্সটাকে। একটা হচ্ছে রিপিট কোশ্চেন কি পরিমাণ আসে, কমন কোশ্চেন কি পরিমাণ আসে এবং নিউ কোশ্চেন কি পরিমাণ আসে। যেমন মাইক্রোবায়োলজিতে রিপিট কোশ্চেনের অ্যামাউন্টটা হচ্ছে 68%, মানে হুবহু রিপিট আসছে একদম। কমন হচ্ছে 24% এবং নিউ আসে হচ্ছে 10%। 10% কমপ্লিটলি নিউ। কমন যেটা বলছি সেটা কিন্তু কমন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার প্রিভিয়াসলি হয়তো টপিকসটা এসেছে, এবার টপিকসটা ঠিকই রিপিট হয়েছে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা একটা জিনিস। এবং সেকেন্ড কথা হচ্ছে হয়তো অপশনগুলো কমপ্লিটলি পরিবর্তন করে দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। প্যাথোতে দেখেন রিপিটের পরিমাণ থাকে 58%, কমন 23%, নিউ থাকে 18%। একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন, নিউ কোশ্চেন কিন্তু প্যাথোতে থাকে। সো আপনার প্রিপারেশনটা এভাবেই হইতে হবে। ফার্মাতে রিপিট থাকে 71%। ফার্মা সবাই জানেন যে আসলে একটু কঠিন সাবজেক্ট। যাদের ভালো লাগে ডেফিনেটলি তাদের জন্য এটা অনেক সহজ, কিন্তু যাদের কাছে একটু কঠিন লাগে, যেমন আমার কাছে ফার্মাটা বেসিক্যালি একটু কঠিন লাগে। তো ফার্মাতে একটা বড় মানে একটা মজার ব্যাপার হচ্ছে ফার্মাতে কিন্তু রিপিট কোশ্চেনের পরিমাণটা একটু বেশি 71%। তার মানে আমরা প্রিভিয়াস কোশ্চেন পড়লে অনেকটা আমাদের প্রিপারেশনটা সলিড করা সম্ভব। কমন 21% এবং নিউ কোশ্চেন থাকে 8%।
এবার চলে আসি আমাদের আজকে যে টার্গেট সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজির কথা যদি বলতে হয় দেখেন রিপিট আসে হচ্ছে 35%, কমন আসে 52.5%, নিউ আসে হচ্ছে 12.5%। তার মানে ফিজিওলজির ক্ষেত্রে আমাদের কিন্তু 49% রিপিট আসে। তার মানে অবশ্যই আমার কমন আসে হচ্ছে 37%। তার মানে অবশ্যই কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্রিভিয়াস যে টপিকস গুলো আছে বা যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো ভালোমতো জানতে হবে এবং এবং নতুন কিছু টপিকও কিন্তু আমাদের পড়তে হবে। যেহেতু 13% আমাদের নিউ কোয়েশ্চেন ফেস করতে হচ্ছে। তারপর চলে আসছি দেখেন অ্যানাটমি। অ্যানাটমির ক্ষেত্রে দেখেন রিপিটের পরিমাণটা সবচেয়ে কম এবং বলতে গেলে এটা আস্তে, আস্তে আরোই কমে যাচ্ছে। রিপিট হয় না বললেই চলে। কমন 52.5%। তার মানে একটা জিনিস আমরা বলতে পারি যে অ্যানাটমির ক্ষেত্রে আপনারা যদি প্রিভিয়াস কোয়েশ্চেনের টপিক গুলা ভালোমতো পড়ে আসেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো আউটপুট পাওয়া সম্ভব। আর নিউ হচ্ছে 12.5%। এবার চলে আসি বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি থেকে রিপিট আসে 40%, কমন 37% অ্যান্ড নিউ আসে হচ্ছে 21.9%। ঠিক আছে? সো এটা একটা ওভারঅল আমার কোয়েশ্চেন এনালাইসিস এবং এটা অবশ্যই মার্চ 2020 এ যে কোয়েশ্চেনটা এসেছে এই কোয়েশ্চেনটার উপর ভিত্তি করেই আমরা এই এনালাইসিসটা করেছি। নেক্সটে চলে আসি দেখেন আপনাদের যেই কথা মতো আমাদের যেই ৩টা গোল্ডেন রুল, ঠিক আছে? 3 গোল্ডেন রুল ফর সাকসেস ইন ফিজিওলজি। এটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের ৩টা গোল্ডেন রুল আমি ৩টা ভাগে ভাগ করেছি। সেই ভাগগুলোর মধ্যে ১ম নাম্বার যেটা আছে ১ নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে ক্লিয়ার ইওর কনসেপশন। ফিজিওলজির ক্ষেত্রে আপনি যদি উল্টাপাল্টা মুখস্থ করেন, ট্রাস্ট মি ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট চয়েস অফ ইওর লাইফ। আপনি কখনোই চিন্তা করবেন না যে আমি ফিজিওলজির ক্ষেত্রে এই জিনিসটা মুখস্থ করব বা এটা আমি বুঝতে পারছি এটা আমি জাস্ট মুখস্থ করব। যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি বিপদে পড়বেন। আপনাকে অবশ্যই একটা ভালো কনসেপশন ক্লিয়ার করতে পারবেন। কারণ ফিজিওলজিতে আমি একটু আগে দেখে আসলাম যে রিপিট কোশ্চেনের চেয়ে কিন্তু কমন টপিক থেকে আসে। তার মানে কোশ্চেনটা ঘুরিয়ে দেয় কিন্তু দেখা যাচ্ছে ওই টপিক কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে। সো কনসেপশন ক্লিয়ার থাকলে যেভাবেই কোশ্চেন আসুক আপনি কিন্তু সেটা পারবেন। ঠিক আছে? সো দিস ইজ মাই ফার্স্ট রুল অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্ট রুল, ক্লিয়ার ইওর কনসেপশন। ঠিক আছে? সেকেন্ড যে রুলটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে পারফেক্ট কোরিলেশন। পারফেক্ট কোরিলেশন, তাই না? আপনি এখন একটা টপিকস পড়ছেন। আমি আজকে দেখাবো এবং এই ৩টা রুলকে আমি কিভাবে এনালাইসিস করেছি, কিভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব আপনারা এট দ্য এন্ড অফ দ্য ক্লাস বুঝতে পারবেন। কারোর কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো সেকেন্ড যে ইম্পোর্টেন্ট রুলটার কথা বলছি সেটা হচ্ছে পারফেক্ট কোরিলেশন। অবশ্যই আপনি যখন কোনো কিছু পড়বেন তার মধ্যে একটা ভালো কোরিলেশন থাকতে হবে। কোরিলেশন যদি না থাকে তাহলে আপনি যেটা পড়ছেন সেই জিনিসটা কিন্তু স্টেবল হবে না, আপনার মনে থাকবে না ঠিকমতো। ঠিক আছে? সো এটা একটা ইম্পোর্টেন্ট রুল। আর থার্ড যে ইম্পোর্টেন্ট রুল আছে সেটা হচ্ছে রিপিটেড রিভিশন। ঠিক আছে? রিপিটেড রিভিশন। রিপিটেড রিভিশন কোন জিনিসটা? মনে করেন আপনার আজকে আমি এমন কিছু কোশ্চেন দেখাবো যেগুলো আমাদের আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকে না। যেমন কোন নার্ভ এন্ডিং গুলা আমাদের সাবকিউটেনিয়াস টিস্যুর ওখানে থাকে অথবা আমাদের যেমন কোনগুলা আমাদের ভেসোকনস্ট্রিক্টর, কোনগুলা ভেসোডাইলেটর এটা তো বুঝার কিছু নাই। আপনাকে মুখস্থ করতে হবে these are the substance that causes vasoconstriction, these are the substance that causes vasodilation. সো এই জিনিসগুলা আপনাকে রিপিটেড রিভিশনের মাধ্যমে নিজের গ্রিপের মধ্যে নিয়ে আসতে হবে। সো দিস আর দ্য 3 গোল্ডেন রুলস যেটা আমি আমার পড়ার ক্ষেত্রে সবসময় ফলো করেছি। আমি নিজে সবসময় ফলো করতাম এবং দিস হ্যাজ ব্রিং মি দ্য সাকসেস। সো হোপফুলি আপনারা যদি ফলো করেন আপনার জন্য এটা ইফেক্টিভ হবে। সো চলে আসেন আমাদের প্রথম যে ইম্পর্টেন্টটা, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রুল ফর ফিজিওলজি ইজ ক্লিয়ার ইওর কনসেপশন। সো আজকে আমরা চেষ্টা করব আপনাদের এমন 4টা জায়গায় আপনাদের বুঝিয়ে দেওয়ার যেটাতে আপনাদের কনসেপশনটা যাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ঠিক আছে? সো চলে আসি দেখেন প্রথমে যে আমাদের কোশ্চেনটা আছে ইন রেস্টিং কন্ডিশন as blood passes through the systemic capillaries there is a increase in। ঠিক আছে? এটা হচ্ছে 2020 এরই একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি কি আছে দেখেন, একটা হচ্ছে পিএইচ অফ দ্য ব্লাড কি হবে, একটা হচ্ছে হাইড্রোজেন কনসেন্ট্রেশন ইন দ্য আরবিসি, একটা হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম অফ দ্য আরবিসি, অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন ইনক্রিজ, P50। আচ্ছা, আমরা কনসেপশনের আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখেন এই কোশ্চেনের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি বেড়ে যাচ্ছে, ইনক্রিজ ইন, এই জায়গাটা অনেকেরই মিস হয়ে যায়। ট্রাস্ট মি, পরীক্ষা হলে অনেক বেশি প্রেসারে থাকেন তখন আপনার মনে হবে যে রেস্টিং কন্ডিশনে কি কি চেঞ্জ হয়, তখন আপনার কাছে এই কোশ্চেনটা মনে হবে কিন্তু কি বেড়ে যায় এইটা হয়তো আপনারা স্কিপ করে যাবেন। সো ফার্স্ট আপনাদের কোশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে, তাহলে কিন্তু আপনাদের আউটপুটটা ভালো হবে। সো পিএইচ অফ দ্য ব্লাড, hydrogen concentration in the RBC, mean corpuscular volume of the RBC, affinity towards oxygen increase and P50। সো আমাদের কি বলেছে যে ব্লাড যখন সিস্টেমিক ক্যাপিলারিজে যায়, সো চলে আসি, চলেন আমরা আমাদের ব্লাড কে সিস্টেমিক ক্যাপিলারিজের কাছে নিয়ে যাই। এখানে মনে করেন আমাদের ব্লাড বলতে কি বোঝাচ্ছে, ব্লাডের যে সেলগুলো মূলত সেটাই বোঝাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আরবিসি, এই আরবিসিটা এখন মনে করেন এই আরবিসিটা এখন কোথায় আছে, এটা আছে সিস্টেমিক ক্যাপিলারিজ কাছাকাছি। সো সিস্টেমিক ক্যাপিলারিজের কাছে যখন এই আরবিসিটা থাকবে তার কাজটা কি,
তার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আরবিসি। আমরা জানি আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, তাই না? এবং এই হিমোগ্লোবিনটা কি করে, অক্সিজেনের সাথে বাইন্ড করে। এই হিমোগ্লোবিনটা যখন লাংসে যায় তখন সে অক্সিজেনকে গ্রহণ করে, ওখান থেকে অক্সিজেনটা কালেক্ট করে, যেহেতু লাংসের মধ্যে অক্সিজেন বেশি আছে সেখান থেকে সে অক্সিজেনটা কালেক্ট করে সে কোথায় চলে যায়, সিস্টেমিক ক্যাপিলারিজের কাছে চলে যায়। এখন যদি বলি সিস্টেমিক ক্যাপিলারিজ একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনার সিস্টেমিক ক্যাপিলারিজটা কিসের, লিভারের, ঠিক আছে? সো লিভারের সিস্টেমিক ক্যাপিলারিজে চলে এসেছে। এখন এর টার্গেটটা হচ্ছে, এই আরবিসির টার্গেটটা হচ্ছে তার ভিতরে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাকে সে ছেড়ে দিবে, এবং এই যে ছেড়ে দেওয়া অক্সিজেনটা সেটা লিভারের ভিতরে যাবে, লিভারকে সে অক্সিজেনেটেড করবে, লিভারকে যে মেটাবলিজমের জন্য যে অক্সিজেনটা দরকার সেটাকে, সেই অভাবটা সে পূরণ করবে, এবং লিভার মেটাবলিজমের কারণে যেই কার্বন ডাই অক্সাইডটা তৈরি করছিল সেটা ছেড়ে দিবে, সেটাকে আবার এই আরবিসিটাই, এই আরবিসি সেই হিমোগ্লোবিনটা তার সাথে বাইন্ড করে কোথায় নিয়ে আসবে, তার সাথে বাইন্ড করে লাংসে নিয়ে থেকে সেটাকে বাইরে বের করে দিবে, ঠিক আছে? দিস ইজ দ্য রেসপিরেশন এন্ড আওয়ার কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইটস এ কম্বিনেশন, এভাবে কাজ করে, ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা আমি একটা ওভারঅল বললাম। সো মনে করেন আমার এই আরবিসিটা চলে এসেছে আমাদের সিস্টেমিক ক্যাপিলারিজের কাছে, সিস্টেমিক ক্যাপিলারিজের কাছে এসে সে অক্সিজেনকে ছেড়ে দিয়েছে, এবং আমি কি বললাম, অক্সিজেনটা কোথায় চলে যাবে, অক্সিজেন চলে যাবে টিস্যুতে, যেয়ে তার কাজটা ঠিকমতো করে ফেললো। এখন টিস্যু কি করবে বা সেলটা কি করবে, সেলটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইডটা কোথায় চলে আসতেছে বলেন তো? কার্বন ডাই অক্সাইডটা কিন্তু এখন ব্লাডে চলে আসছে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড এটা একটা অ্যাসিডিক সাবস্টেন্স, এবং এই কার্বন ডাই অক্সাইডটা যখন ব্লাডে চলে আসবে তখন ব্লাডের পিএইচটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছি, যখন আমাদের ব্লাডটা সিস্টেমিক ক্যাপিলারিজে যায় তখন পিএইচ কি হয়, কমে যায়, কারণ আমাদের সেলগুলো তখন কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয় এবং কার্বন ডাই অক্সাইডটা ব্লাডে চলে আসে। সো একটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমরা সামনে আগাই। কার্বন ডাই অক্সাইডটা দেখেন ব্লাডে আসার পরে কি করেছে, ব্লাডে আসার পরে সে আরবিসির ভিতরে ঢুকে গিয়েছে। আরবিসির ভিতরে যে কার্বন ডাই অক্সাইড আরবিসির ভিতরে ঢোকার পরে ওখানে সে পানিকে খুঁজে পেয়েছে, যেহেতু আরবিসির মধ্যে একটা ইম্পর্টেন্ট এনজাইম রয়েছে সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এই এনজাইমটা থাকার কারণে সে কি করেছে, এটার সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করেছে, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড তৈরি করলো, খুবই ভালো কথা, কিন্তু কার্বনিক অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে সে খুবই আনস্টেবল একটা সাবস্টেন্স, সে ওই অবস্থায় থাকতে চায় না, সে চায় সে ভেঙে যাবে। ভেঙে যে সে কি করলো, একদিকে হাইড্রোজেন আয়ন তৈরি করলো এবং আরেকদিকে বাইকার্বনেট তৈরি করলো, ঠিক আছে? একদিকে হাইড্রোজেন আয়নটা কি করছে, হাইড্রোজেন আয়নটা এখানে যে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে সেটা নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে এই হাইড্রোজেন আয়ন তার যে অ্যাসিডিক ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলছে, কারণ সে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করেছে। অন দা আদার হ্যান্ড যে বাইকার্বনেটটা থেকে যাচ্ছে, এই বাইকার্বনেটটা কিন্তু এই অবস্থায় রয়েছে, এবং আমরা জানি যে বাইকার্বনেট হচ্ছে একটা স্ট্রং অ্যালকালাইন সাবস্টেন্স, তাই না? স্ট্রং অ্যালকালাইন সাবস্টেন্স। এটা কি করছে, এটা আরবিসির যে নরমাল পিএইচটা আছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে, যেহেতু এটা একটা অ্যালকালাইন সাবস্টেন্স, সো পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই বাইকার্বনটা যেহেতু আমাদের পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে, পিএইচ কে ঝামেলা করছে, সো বাইকার্বনেটের ধর্মটা হচ্ছে কি করবে, সে বের হয়ে যাবে, না হলে আমাদের আরবিসিটা ঠিকমতো ফাংশন করতে পারবে না। সো বাইকার্বনেটটা বের হয়ে যাবে কিসের এগেইনস্টে, দেখেন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ক্লোরিন আরেকটা নেগেটিভ চার্জের এগেইনস্টে। ক্লোরিন যেহেতু একটা নিউট্রাল সাবজেক্ট, নিউট্রাল একটা ইলেকট্রোলাইট, এটার কোনো অ্যাসিডিক অথবা অ্যালকালাইন ধর্ম নাই, ক্লোরিনটা ভিতরে চলে আসবে, এটা একটা নিউট্রাল কন্ডিশন তৈরি করবে আরবিসির মধ্যে, এবং বাইকার্বনেটটা সেলের বাইরে চলে যাবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য হোল মেকানিজম, যার মাধ্যমে কিন্তু আমরা আরবিসিটাকেও সেভ করলাম, কার্বন ডাই অক্সাইডটাকেও কালেক্ট করলাম, এবং আমাদের সিস্টেমিক ক্যাপিলারি থেকে আবার সেটা লাংয়ে যে পালমোনারি ক্যাপিলারি যে সেই কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিতে পারবে, ঠিক আছে? এখন এর মধ্যে আরো কিছু কথা আছে, যেমন ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে, ক্লোরিন যখন সেলের ভিতরে ঢুকছে, ক্লোরিনের ধর্ম হচ্ছে সে কিছুটা পানি তার সাথে নিয়ে এসে সেলের ভিতরে আসবে। এখন মনে করেন, বুঝানোর জন্য বলছি, যে বাইরে আগে ছিল হচ্ছে 100 লিটার ওয়াটার, এবং এর মধ্যে সলিড পোর্শন ছিল হচ্ছে 50 লিটার, ঠিক আছে? এখন ক্লোরিন মনে করেন তার সাথে জাস্ট 10 লিটার পানি ভিতরে নিয়ে আসছে আরবিসির ভিতরে, জাস্ট বোঝানোর জন্য বলছি। সো বাইরে এখন 90 লিটার ওয়াটার আছে না, 90 লিটার ওয়াটারের এগেইনস্টে আমাদের সলিড কতটুকু আছে, আগের মতোই 50 লিটারই কিন্তু আছে। তাহলে কি হলো, তাহলে রিলেটিভলি আমাদের সলিড যে অংশটা, এই সলিড অংশটার পরিমাণটা বেড়ে গেল না? সো দ্যাটস ওয়াই আমাদের এমসিভি, এমসিএইচ এবং প্যাক্সেল ভলিউম এগুলো সিস্টেমিক ক্যাপিলারিজে গেলে বেড়ে যায়। আবার আরেকটা অপশন থাকে, যদিও এটা এই কোশ্চেনে দেওয়া নাই, সেটা হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। এখন বাইরে আগে যে পরিমাণ পানি ছিল তার মধ্যে প্লাজমা প্রোটিনের যে কনসেন্ট্রেশন ছিল, এখন পানিটা যদি আরবিসির ভিতরে চলে আসে তাহলে তার তুলনায় প্লাজমা প্রোটিনটা বেড়ে যাবে না? সো এটাই হচ্ছে কথা, যেহেতু ভিতরে পানিটা চলে এসেছে, বাইরে ওই পানির তুলনায় প্লাজমা প্রোটিনটাকে বেশি মনে হবে, সো প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজড, ঠিক আছে? সো আমি কি বললাম, এমসিভি, এমসিএইচ, পিসিভি এগুলো বেড়ে যাবে এবং এর সাথে প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন বেড়ে যাবে। সো দেখেন,
আমরা অলরেডি কিন্তু অনেকগুলা কোশ্চেন অ্যান্সার বা অনেকগুলা স্টেমের উত্তর পেয়ে গিয়েছি। একটা হচ্ছে পিএইচ অফ দ্য ব্লাড উত্তর পেয়ে গিয়েছি, হাইড্রোজেন কনসেন্ট্রেশন আরবিসি উত্তর পেয়ে গিয়েছি এবং মিন কর্পাসকুলার ভলিউম অফ আরবিসি উত্তর পেয়ে গিয়েছি। এখন আমাদের কাছে দুইটা উত্তর পাওয়া বাকি আছে। একটা আছে হচ্ছে অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন ইনক্রিজ, আরেকটা হচ্ছে P50 কি চেঞ্জ হবে, বেড়ে যাবে কিনা। সো এই দুইটা উত্তর খোঁজার চেষ্টা করি। চলে আসি প্রথমে যে P50 বলতে কি বোঝাচ্ছে? P50 হচ্ছে ইট ইজ দ্যাট অফ দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এট হুইচ 50% স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন অকার্স। তার মানে আমাদের যে পরিমাণ অক্সিজেন আমাদের ব্লাডে থাকলে হিমোগ্লোবিন গুলা 50% কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে, স্যাচুরেটেড অবস্থায় থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে P50। ঠিক আছে? ইনক্রিজেস P50 causes the curve to shift to the right। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই কোন কার্ভের কথা বলছে এখানে? কোন কার্ভের রাইটের কথা বলছে? So its factors are same as the oxygen hemoglobin dissociation curve। So কোন কার্ভের কথা বলছি আমরা? oxygen hemoglobin dissociation curve। So চলে আসি, দেখেন আমাদের ডিপ্লোমা, আমাদের রেসিডেন্সি, এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, এই কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে, সেটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। আমি এই কার্ভটা নিয়ে অনেকের ব্যাখ্যা শুনেছি, অনেকে অনেকভাবে বুঝায় এবং অনেকে খুব সুন্দরভাবে এটা বলেন। আমি চেষ্টা করি যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ আপনাদের জন্য যতটুকু লাগবে, যেভাবে পড়াইলে আপনারা সবচেয়ে বেশি আউটপুট দিতে পারবেন এবং খুব ভালো মতো বুঝবেন এবং পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন, ভালো একটা আউটপুট দিতে পারবেন, সেভাবে পড়াতে। সো প্রথমে আমি যে জিনিসটা বলি যে এখানে আমরা যে কোনো জিনিসের, যে কোনো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে বোঝা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে রিলেশন। ঠিক আছে? তার মানে এখানে বোঝাচ্ছে দুইটা জিনিসের মধ্যে রিলেশন। একটা হচ্ছে কি? একটা হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশন, যেটা আমরা P50 এর ক্ষেত্রে দেখলাম, আরেকটা দেখছি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ঠিক আছে? এখন হিমোগ্লোবিন স্যাচুরেশনকে আমরা এক্স অক্ষ বরাবর এবং পার্শিয়াল প্রেশার অক্সিজেন ওয়াই অক্ষ বরাবর যদি বসিয়ে আমরা কি করছি, এদের যে পয়েন্ট গুলো আছে, মানে এখানে পার্শিয়াল প্রেশার অক্সিজেন বাড়ার সাথে সাথে কতটুকু স্যাচুরেশন হলো, এই যে মানটাকে আমরা যদি একটা গ্রাফের মধ্যে বসাই, তাহলে কি পাবো? আমরা কোনো স্ট্রেট কোনো লাইন পাবো না, আমরা পাবো একটা সিগময়েড কার্ভ। কারণ হচ্ছে কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন অক্সিজেন বেশি থাকছে তখন কার্ভটা লেফটে শিফট করছে, আবার যখন অক্সিজেনটা কমে যাচ্ছে তখন কার্ভটা রাইটে শিফট করছে। ঠিক আছে? সো এই কারণে আমরা একটা স্ট্রেট লাইন পাবো না, আমরা একটা কার্ভের মতো পাবো যে কখন কোন কন্ডিশনে আসলে আমাদের আরবিসি বা হিমোগ্লোবিনটা রয়েছে এবং এটার আউটপুটটা কেমন হচ্ছে। ঠিক আছে? সো দিস ইজ আ কার্ভ। আসলে আমরা একটু এই কার্ভটা কিভাবে তৈরি হয়েছে এটা একটু দেখে নিই। ইট ইজ কনস্ট্রাক্টেড বাই প্লটিং পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন অ্যাজ অর্ডিনাল এন্ড পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাজ অ্যাবসিকা। তার মানে ওই অক্ষ বরাবর যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা এই কার্ভটা পাবো। ক্যারেক্টারটা কি আছে? আমরা ডাইরেক্ট ছবি দেখে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, দেখেন এই ক্যারেক্টারের মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা সিগময়েড শেপ। ঠিক আছে? এটা একটা সিগময়েড শেপ, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটা ১ নাম্বার। ২ নাম্বার দেখেন এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা শুরু হয়েছে হচ্ছে 0 লেভেল থেকে শুরু হয়েছে। ঠিক আছে? এটা 0 লেভেল থেকে শুরু হয়েছে। আর তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন যখন 100 এ গিয়েছে, 100 এ যাওয়ার পরে এটা কমপ্লিটলি ফ্ল্যাট। ঠিক আছে? এটা কমপ্লিটলি ফ্ল্যাট। সো আমরা অনেকগুলো পেয়ে গেলাম। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা রিভার্সেবল। তার মানে হচ্ছে যখন 10, 20, 30, 40 সামনের দিকে যাব তখন কার্ভটাও সামনের দিকে যাবে। আবার যখন আমরা অপোজিট সাইডে আসব, মানে 10 থেকে কমিয়ে মানে 40 থেকে 30 এ আসবো, 30 থেকে 20 এ আসবো, 20 থেকে 10 এ আসবো, তখন কার্ভটা আবার আগের মতো আগের জায়গায় ফিরে আসবে। সো দিস আর দ্য 4 ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন চলে আসে যে ইট ইজ sigmoid in shape, it begins from 0 level, when the partial pressure of oxygen is above 100 millimeter mercury, it is almost flat and it is reversible। ঠিক আছে? আমরা তাহলে কার্ভটা সম্পর্কে জানলাম। এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিস, ফ্যাক্টর শিফটিং দ্য কার্ভ। শিফটিং হচ্ছে দুই ভাবে। কোন দিকে শিফটিং হচ্ছে বলেন তো? একদিকে যাচ্ছে, হয় রাইটে যাবে শিফট হওয়ার পরে, না হলে লেফটে যাবে। এখন আপনাদের একটা বড় প্রশ্ন হচ্ছে, ভাইয়া রাইট শিফট মানে কি এবং লেফট শিফট মানে কি, তাই না? সো আমরা চলে আসি, দেখেন হোয়াট ডু মিন বাই রাইট শিফট। রাইট শিফট বলতে আমরা বোঝাই হচ্ছে সিস্টেমিক ক্যাপিলারিজ। আমাদের আজকে যে কোশ্চেনের আলোচনাটা সেটা সিস্টেমিক ক্যাপিলারিজ। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, সিস্টেমিক ক্যাপিলারিজে গেলে কি হয়? হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি, অক্সিজেনের প্রতি আকর্ষণটা কমে যায়। কারণ এই আকর্ষণটা যদি না কমতো, এই আকর্ষণটা যদি কোনো কারণে না কমতো, তাহলে কিন্তু হিমোগ্লোবিন সে অক্সিজেনটাকে ধরেই রাখতো, সেটা টিস্যুর কাছে পৌঁছাতো না এবং আমাদের বডির যে মেটাবলিজম গুলো আছে সেই মেটাবলিজম গুলো হতো না। ঠিক আছে? সো রাইট শিফট বলতে সহজভাবে আমরা বলি যেটা, সেটা হচ্ছে মনে রাখবেন যে সিস্টেমিক ক্যাপিলারিজে যাবে। সিস্টেমিক ক্যাপিলারিজে গেলে সে অক্সিজেনের প্রতি যে আকর্ষণটা আছে, আকর্ষণটা কমে যাবে, সে অক্সিজেনকে ছেড়ে দিবে এবং এই অক্সিজেনটা টিস্যুটা ইউটিলাইজ করবে। ঠিক আছে? তার মানে এখন আমরা যদি জাস্ট অপোজিটে চলে আসি, আমরা লেফট শিফটের কথা বলি। লেফট শিফটে যে কি করবে? লাংস এর কাছে যাচ্ছে। লাংস এর কাছে আমি সবসময় একটা সুন্দরভাবে মনে রাখতাম যে এল ফর এল, লেফট ফর লাংস। তাহলে আপনাদের মনে থাকবে ভালো যে যখন লাংস এর কাছে চলে যাচ্ছে, আমরা জানি লাংস এর মধ্যে অক্সিজেন রয়েছে অনেক বেশি।
তাই না? কারণ আমাদের লাংসের মূল ফাংশনই হচ্ছে সে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটা কালেক্ট করে নিজের মধ্যে ঢুকিয়ে রাখে, যা স্টোর করে রাখে। সো লাংসে যখন যাচ্ছে, যেহেতু ওখানে অক্সিজেনের পরিমাণটা বেশি, সে অক্সিজেনের প্রতি আকর্ষণ ক্ষমতাটা বাড়িয়ে ফেলবে এবং বাড়িয়ে সে অক্সিজেনটাকে বাইন্ড করবে এবং সে অক্সিজেনটাকে সে আবার টিস্যুর কাছে নিয়ে আসবে। সো দিস ইজ দ্য মেইন মেকানিজম অফ রাইট অ্যান্ড লেফট। ঠিক আছে? হোপফুলি আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আচ্ছা, এবার আমরা জানলাম যে রাইট শিপ মানে কি, লেফট শিপ মানে কি। এক কথায় যদি বলতে হয়, রাইট শিপ মনে রাখবেন হচ্ছে সিস্টেমিক ক্যাপিলারিজ, যেখানে গেলে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি তার কমে যাবে এবং সে অক্সিজেনটাকে ছেড়ে দিবে। আবার যদি লেফটের কথা বলি, লেফট মানে হচ্ছে লাং, এল ফর এল। সো লাং এর কাছে যখন যাবে সে কি করবে, অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বাড়িয়ে দিবে, সে অক্সিজেনটাকে কালেক্ট করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল শিফটিং এর ব্যাপারটা। এবার চলে আসি কি কি ফ্যাক্টর আছে। এইখান থেকে কোশ্চেন আসে অনেক বেশি, যে কি কি ফ্যাক্টর আছে যেটার কারণে রাইট শিফট হয় এবং কি কি ফ্যাক্টর আছে যেটার কারণে লেফট শিফট হয়। ঠিক আছে? সো চলে আসি, দেখেন এখানে আমরা 5টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। ফ্যাক্টর আছে অসংখ্য, তবে এই 5টা একদম সরাসরি টেক্সট বুকে লেখা আছে। কি কি সেটা? একটা হচ্ছে পিএইচ, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ 2,3-বিসফসফোগ্লিসারিন, আর একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। ঠিক আছে? চলে আসি, দেখেন যেটা বলেছিলাম আমাদের যে ইম্পর্টেন্ট জায়গাটা, আমি বলি যে হচ্ছে যে আমাদের এই যে টপিকসটা আছে, এই টপিকসের টা যদি ইনফিনিটি স্টার হয়, সেই ইনফিনিটির মধ্যে আবার ইনফিনিটি ইনফিনিটি জায়গা হচ্ছে সেই এই জায়গাটা, যে কোন কোন ফ্যাক্টরে রাইটে যাবে, কোন কোন ফ্যাক্টরে লেফটে যাবে। প্রথমে উপরের অংশটা দেখার আগে আমরা নিচে চলে যাই। দেখেন আমি যে কথাটা বলেছি একটু মিলিয়ে নিবেন, যে রাইট সাইড অফ দ্য লাংস যে কি হচ্ছে, অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে যাচ্ছে এবং অক্সিজেনের প্রতি বাইন্ডিং এর ক্ষমতাটা কমে যাচ্ছে। আর লেফটে যে কি হচ্ছে, অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বেড়ে যাচ্ছে হিমোগ্লোবিনে এবং মোর বাইন্ডিং অফ অক্সিজেন টু দ্য হিমোগ্লোবিন হচ্ছে। ঠিক আছে? সো আমার কথার সাথে হোপফুলি আপনাদের এই স্লাইডটা মিলে গিয়েছে। এবার আমরা চলে আসি কি কি ফ্যাক্টর আছে। অনেকগুলো ফ্যাক্টর আছে, দেখেই খুব হাবিজাবি লাগছে তাই না? কি হচ্ছে না হচ্ছে, এতগুলো ফ্যাক্টর কেন, কোথাতে কি হচ্ছে। আসেন আমরা এই ফ্যাক্টরগুলো একটু সহজ করে দিই। টিপস টু রিমেম্বার, কিভাবে মনে রাখতে পারি আমরা? The curve will shift to the right if the factor increases including all anemia except thalassemia. তার মানে সহজ কথা, যেই ফ্যাক্টরই বেড়ে যাক, আপনি নরমালি চিন্তা করেন যদি আমাদের ব্লাডের টেম্পারেচার কোনো কারণে বেড়ে যায়, তাহলে কি হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বেড়ে যাবে না কমে যাবে? অবশ্যই সেটা কিন্তু কমে যাবে। তাহলে কোন দিকে যাবে? তাহলে সেটা কোন দিকে যাবে? তাহলে সেটা রাইটে চলে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, যে যে কোনো ফ্যাক্টরই বেড়ে যাক, আমাদের কার্ভটা কোন দিকে যাবে? রাইটে যাবে, ইনক্লুডিং অল অ্যানিমিয়া। তার মানে যেই অ্যানিমিয়া হোক, আপনি জানেন না যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কার্ভটা কোন দিকে যায়। আপনার অ্যান্সার কি হওয়া উচিত? আপনার অ্যান্সার হবে রাইটে যায়। ঠিক আছে? সব অ্যানিমিয়াতে এক্সেপ্ট থ্যালাসেমিয়া। শুধু যদি দেখেন অপশনে থ্যালাসেমিয়া আছে, তাহলে মনে রাখবেন এটা রাইটে যাবে না, এটা লেফটে যাবে। ঠিক আছে? কারণ থ্যালাসেমিয়াতে আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। এটা একটা ডিফারেন্ট একটা মেকানিজম। আজকে যেহেতু এত সময় নেই, আপনারা সবাই অনেক বিজি, সো আমরা আর ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, পরে চলে আসি। অ্যাজ এক্সাম্পল কিভাবে মনে রাখবো? ইনক্রিজ টেম্পারেচার অবশ্যই রাইটে যাবে, কিন্তু কিন্তু সব জায়গায় মেডিকেলে আমি দেখেছি একটা মজার ব্যাপার হচ্ছে, প্রতিটা জায়গায় একটু একটু কিন্তু জড়িত আছে এবং এই কিন্তু গুলাই স্যারদের খুব পছন্দের জায়গা। যে কিন্তু এটার কারণে কি হবে বলেন তো, এটাই কিন্তু স্যাররা পছন্দ করে। সো দেখেন, দেয়ার ইজ এ এক্সেপশন। সেই এক্সেপশনটা কি? আপনি যদি হাইড্রোজেন আয়ন, তার মানে আমাদের ব্লাডটা যদি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে কি করে? সেই হিমোগ্লোবিনের অ্যাসিডের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় এবং সেটা অক্সিজেনকে ছেড়ে দেয়, তার মানে রাইট শিফট হয়। এখন অ্যাসিডিক মানে কি? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। আবার অ্যাসিডের অ্যাসিডোসিস অথবা অ্যাসিডিক সাবস্টেন্সকে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে অ্যাসিড যত বেশি পিএইচ তত কম, তাই না? সো পিএইচ এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, যেহেতু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়লে কার্ভটা রাইটে যাচ্ছে। সো পিএইচ এর ক্ষেত্রে হচ্ছে এক্সেপশন, পিএইচ যদি কমে যায় তাহলে রাইটে যাবে। কারণ হাইড্রোজেন আয়নের সাথে পিএইচ এর সম্পর্কটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে এটা যদি বেড়ে যায় এটা কমে যাবে। সো এই জিনিসটা একটু এক্সেপশন, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। সো আমরা কিন্তু আমাদের প্রতিটা কোশ্চেনের অ্যান্সারই পেয়ে গিয়েছে। সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, অলমোস্ট 30+ ডক্টরস আমার সাথে যুক্ত আছে। সবার কাছে একটু রিকোয়েস্ট করবো, আপনারা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করেন। দু এক যারা বুঝেছেন এবং আমার কাছে মনে হয় যে যারা প্রথম থেকে ছিলেন তাদের জন্য এখন এই কোশ্চেনটা খুবই সহজ হয়ে গেছে। সো আমি একবার কোশ্চেনটাতে চলে আসছি, দেখেন। ইন রেস্টিং কন্ডিশন অ্যাজ ব্লাড পাসেস থ্রু দ্য সিস্টেমিক ক্যাপিলারিজ, মানে সহজ কথা, ব্লাডটা এখন কোথায় আছে? সিস্টেমিক ক্যাপিলারিজে আছে, টিস্যুর কাছে আছে, সেলের কাছে আছে। সে কি করবে? একটা হচ্ছে পিএইচ অফ দ্য ব্লাডটা কি হওয়া উচিত বলেছি, একটু অ্যান্সার করে ফেলেন। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন আরবিসি কি হওয়া উচিত? মিন কর্পাসকুলার ভলিউম অফ দ্য আরবিসি কিরকম হওয়া উচিত? অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন কিরকম হওয়া উচিত, বাড়ার কথা কিনা? আর P50টা কিরকম হওয়া উচিত? একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করে ফেলেন। আপনারা আপনারা যদি পার্টিসিপেট করেন, দেখবেন যে আপনাদের ক্লাস করতে ভালো লাগবে এবং আমার ক্লাস নিতেও অনেক ভালো লাগবে। মনে হবে যে না, যারা ক্লাস করছে তারা বুঝছে খুব ভালো মতো। সো একটু কমেন্ট করে ফেলেন।
সবাই একটু কমেন্ট করে ফেলেন। সবাই একটু কমেন্ট করে ফেললেন। সবাই একটু কমেন্ট করেন। আপনারা পার্টিসিপেট করলে ক্লাসটা বেশি ইন্টারেস্টিং হবে। সবাই একটু কমেন্ট করে ফেলেন। আচ্ছা, আমি হয়তো নেটের সমস্যার কারণে পিএইচ কমে, আচ্ছা যাই হোক অনেকে অ্যান্সার করেছেন। ঠিক আছে, সো আমরা চলে আসি। দেখেন যেটা ছিল, যেহেতু একটু সময় স্বল্পতা আছে এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। সো পিএইচটা কি হয়ে যাবে, পিএইচটা কমে যাবে, কিন্তু আমার কোশ্চেনে কি চাচ্ছে ইনক্রিজিং, তাহলে এটা অবশ্যই ফলস হবে, তাই না? হাইড্রোজেন কনসেন্ট্রেশন ইন আরবিসি, এটা কি হবে? অবশ্যই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন আরবিসিটা বেড়ে যাবে, তাই না? সো এটা ট্রু হবে। তারপর চলে আসি, দেখেন মিন কর্পাসকুলার ভলিউম, অলরেডি কিন্তু বলেছি মিন কর্পাসকুলার ভলিউমটা কি হওয়া উচিত, যেহেতু ওয়াটারটা চলে এসেছে আরবিসির ভিতরে, সো এইটা অবশ্যই ট্রু হবে। তারপর চলে আসি, দেখেন আমাদের অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন কি হবে, বেড়ে যাবে, অবশ্যই এটা রাইট শিফট মানে কি হবে বলেন তো, অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন কমে যাবে, তাই না? যেহেতু সে আমার হিমোগ্লোবিন যদি এখনো অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বেড়ে যায়, তাহলে কিন্তু সে অক্সিজেনটাকে ছাড়বে না এবং সেটা টিস্যু ইউজ করতে পারবে না, সো এটা কমে যাবে, দিট উইল বি ফলস। এবং P50 এটা ডেফিনেটলি ট্রু হবে, কারণ আমি একটু আগে পড়ে এসেছি P50 ইজ জাস্ট লাইক আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসিশন কার্ভ, যখন সিস্টেমিক সার্কুলেশনে যাবে তখন বেড়ে যাবে, ঠিক আছে? সো হোপফুলি যারা ছিলেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করছেন, সো আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সবাই একটু পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করলে আসলে ক্লাসটা নিতে অনেক ভালো লাগে। আচ্ছা, নেক্সটে চলে আসি, দেখেন আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, দ্য নেট ইফেক্ট অফ স্টিমুলেশন অফ বায়োরিসেপ্টর। কি কি আছে, একটা হচ্ছে আমরা অপশনগুলো একটু মনে করি, একটা হচ্ছে ভেনোডাইলেশন অফ দ্য পেরিফেরাল সার্কুলেটরি সিস্টেম, ভেনোডাইলেশন অফ দ্য পালমোনারি ভেসেলস টু ডিক্রিজ হার্ট রেট, টু ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, টু ডিক্রিজ আর্টেরিয়াল ব্লাড প্রেশার। সো চলে আসি, আমরা একটু আলোচনায় চলে আসি। দেখেন প্রথমে হচ্ছে ব্যারোরিসেপ্টর। প্রথমে একদম বেসিক থেকে আসি, সহজ কথা। দেখেন আমাদের হোমিওস্ট্যাসিস, তাই না? হোমিওস্ট্যাসিস অর্থ কি? হোমিওস্ট্যাসিস হচ্ছে আমাদের বডি যেই কন্ডিশনে আছে তাকে সেই কন্ডিশনে রাখার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। এবং সেই জেনারেল ফিজিওলজি, সেই আমাদের ফার্স্ট ইয়ারের পড়া, সেই হোমিওস্ট্যাসিসকে আবার দুইটা মেকানিজমের মাধ্যমে মেইনটেইন হয়, তাই না? একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ ফিডব্যাক মেকানিজম মানে কি, যেই স্টিমুলেশনটা আমি দিচ্ছি সেটাই যদি হয় তাহলে সেটাকে বলি আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। যেমন ব্লাড ক্লটিং, আপনি যতই স্টিমুলেশন দিচ্ছেন তত বেশি ব্লাড ক্লট হচ্ছে। আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে আপনি যে স্টিমুলেশন দিচ্ছেন তার কারণে ইফেক্টটা অপোজিট হচ্ছে। এত কিছু বলার একটাই কারণ হচ্ছে আমাদের যে ব্যারোরিসেপ্টর মেকানিজমটা আছে, এই ব্যারোরিসেপ্টর কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের একটা এক্সাম্পল। বুঝাতে পারলাম? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কি হয়, যখন আমাদের বডি ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে যায়, এই ব্যারোরিসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে সেই ব্লাড প্রেশারটাকে কমিয়ে আমাদের বডিকে হোমিওস্ট্যাসিস মানে আগের যে অবস্থায়, নর্মাল যে ব্লাড প্রেশার, সেই অবস্থায় নিয়ে আসার চেষ্টা করে। সো দিস ইজ এক্সাম্পল অফ নেগেটিভ ব্যারোরিসেপ্টর। এটাও কিন্তু রেসিডেন্সি অথবা ডিপ্লোমাতে চলে আসে, এই জন্য এইটুকু বলে দিলাম। আচ্ছা, এবার চলে আসি আমরা ব্যারোরিসেপ্টর সম্পর্কে একটু জানি। প্রথম হচ্ছে লোকেশনটা জানতে হবে। লোকেশন তিনটা জায়গায় আছে, একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস, একটা হচ্ছে ওয়াল অফ অ্যাওর্টিক আর্চ, আর একটা হচ্ছে ওয়াল অফ রাইট এন্ড লেফট অ্যাট্রিয়াম মানে অ্যাট্রিয়ামের গায়ে। তারপর চলে আসি, দেখেন নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইটা ইম্পর্টেন্ট, কারণ এই নার্ভগুলোর মাধ্যমেই কিন্তু সে কাজগুলো করবে। দুইটা নার্ভ আছে, একটা হচ্ছে হিয়ারিং নার্ভ আর একটা হচ্ছে অ্যাওর্টিক নার্ভ। লোকেশনের উপর, যেটাতে অ্যাওর্টা আছে সেটাতে অ্যাওর্টিক নার্ভ, যেটা ক্যারোটিডে আছে সেটাকে আমরা বলবো হচ্ছে হিয়ারিং নার্ভ। সো এই দুইটার উপর ভিত্তি করে কিভাবে, একটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল সাপ্লাই দিবে আর একটা হচ্ছে ভেগাস নার্ভ সাপ্লাই দিবে। ক্লিয়ার? এবার চলে আসি, দেখেন কাজটা করবে কিভাবে। আমি কিন্তু আগেই বলেছি, যদি ব্লাড প্রেশার বেড়ে যায় সেই ব্লাড প্রেশারটাকে কমানো কাজটাই করে হচ্ছে ব্যারোরিসেপ্টর। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, তাই না? সো চলে আসি, দেখেন ইনক্রিজ আর্টেরিয়াল প্রেশার, আমাদের সেই ব্লাড প্রেশারটা বেড়ে গিয়েছে। এখন ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সাথে সাথে কি হবে, যখন ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন এই ব্লাড গুলা যেই
আর্টারির মধ্যে দিয়ে যায় অথবা যে অ্যাওর্টার মধ্যে দিয়ে অথবা যে অ্যাট্রিয়ামের মধ্যে থাকে সেটাতে বেশি প্রেসার ক্রিয়েট করবে না। সো আর্টেরিয়াল যে ব্যারোসেপ্টর গুলো থাকে, গায়ে যে ব্যারোসেপ্টর গুলো লেগে আছে, আপনি মনে করেন আগে এটার গায়ে 120 মিলিমিটার মার্কারি প্রেসার ছিল, এখন 140। তার মানে এটার গায়ে যে জিনিসগুলো সেগুলো স্টিমুলেটেড হয়ে যাবে না, ব্যাপারটা অনেকটাই সেরকম, অনেক সহজ। সো আর্টেরিয়াল ব্যারোসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে যাবে। এবং যেহেতু ব্যারোসেপ্টরের নার্ভ সাপ্লাই হচ্ছে সেই দুইটা, একটা হচ্ছে ভেগাস নার্ভ আর একটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এবং আমরা ভেগাস নার্ভের একটা সুন্দর নাম জানি, তাই না? ভেগাস নার্ভ ইজ দ্য নার্ভ অফ স্ট্রেস, সরি, নার্ভ অফ রিল্যাক্সেশন, প্যারাসিম্পেথিক নার্ভ অফ রিল্যাক্সেশন, তাই না? আমরা যখন রিল্যাক্স হয়ে যাই তখন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের নার্ভ অফ রিল্যাক্সেশন, যেটাকে আমি বলি, প্যারাসিম্পেথিক কম্পোনেন্টটা অ্যাক্টিভেট হয়, এবং এই অ্যাক্টিভেটটা হয় কার মাধ্যমে? ভেগাস নার্ভের মাধ্যমে। সো দেখেন, ইনক্রিজ প্যারাসিম্পেথিক ডিসচার্জ, যেহেতু আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়েছে, তার মানে প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটিটা বেড়ে গিয়েছে। এবং প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে কি আমরা রিল্যাক্স হয়ে যাব। রিল্যাক্স হয়ে যাবে কি, কিভাবে রিল্যাক্স হবে? আমাদের হার্ট রেটটা কমে যাবে, রিল্যাক্স, কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে, এবং আমাদের হার্টের যে পাম্প করছিল সেই পাম্পের ক্ষমতাটা, ফোর্স অফ কন্ট্রাকশন বা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিও কিছুটা কমে যাবে। সো দিস ইজ আ মেকানিজম দ্যাট ইজ কন্ডাক্টেড বাই ভেগাস নার্ভ। ক্লিয়ার? এবার আমরা চলে আসি, দেখেন, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের কাজটা কি করবে? সেটা হচ্ছে ইনহিবিট ভেসোমোটর সেন্টার। আমাদের ভেসোমোটর সেন্টারের কাজটা কি? যখন সেটা স্টিমুলেটেড হয়, এটা কি করে? ভেসেলের, আমাদের ব্লাড ভেসেলের যে, এটা তো এক ধরনের মাসেলের মতো, তাই না? মাসেলের মতো একটা স্ট্রাকচার, এটাকে সে টনিসিটিটা বাড়িয়ে দেয় স্টিমুলেশনের কারণে, এবং টনিসিটি যখন বেড়ে যায় তখন সেটা কন্ট্রাকশন হয়। কিন্তু যখন আমাদের গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভটা স্টিমুলেটেড হচ্ছে, সেটা আবার যে কি করছে, সেই ভেসোমোটর সেন্টারকে ইনহিবিট করে ফেলছে, এবং ইনহিবিশনের কারণে আমাদের সেই ভেসোডাইলেশন এবং ভেনোডাইলেশন হচ্ছে, মানে ভেনাস গুলো বড় হয়ে যাচ্ছে এবং যে বাকি আছে আর্টারি, ক্যাপিলারি, এগুলো কিন্তু ডাইলেটেড হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি যখন একটা চিকন নালীর মধ্যে দিয়ে যে পরিমাণ রক্ত যাচ্ছে, সেটা যেই নালীর উপর যতটুকু প্রেসার দিবে, যেটা যখন বড় হয়ে যাবে তখন প্রেসারটা কিছুটা কমে যাবে না? সো খুব সহজভাবে ওই জিনিসটাই বলেছে যে ভেসোডাইলেশন, ভেনোডাইলেশনের কারণে আলটিমেটলি কি হবে? ডিক্রিজ আর্টেরিয়াল প্রেসার। সো দেখেন, আমরা কিন্তু আমাদের মূল যে টার্গেট, যে আর্টেরিয়াল প্রেসারটাকে কমিয়ে দেওয়া, সেটাতে পৌঁছে গিয়েছি, তাই না? সো চলে আসি, দেখেন, দ্য নেট ইফেক্ট অফ স্টিমুলেশন অফ ব্যারোসেপ্টর আর, সবাই একটু অ্যান্সার করেন, সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে একটু অ্যান্সার করবেন। একটা হচ্ছে ভেনোডাইলেশন অফ দ্য পেরিফেরাল সার্কুলেটরি সিস্টেম, অলরেডি পেয়েছি, সো ডেফিনেটলি ট্রু হবে। ভেনোডাইলেশন অফ পালমোনারি ভেসেল, ফলস। পালমোনারি ভেসেলটা কিন্তু ডাইলেট হচ্ছে, আমাদের পেরিফেরাল সার্কুলেশনটা ডাইলেট হচ্ছে, কারণ আমার ব্লাড প্রেসার তো পেরিফেরাল সার্কুলেশনের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? তারপর চলে আসি, টু ডিক্রিজ দ্য হার্ট রেট, এটা তো ডেফিনেটলি ট্রু হবে, হার্ট রেট কমে যাচ্ছে। তারপর হচ্ছে টু ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন কার্ডিয়াক ভেসেল, অবশ্যই ফলস। আমরা কি দেখলাম? যে ফোর্স অফ কন্ট্রাকশনটাকে কমানোটাই হচ্ছে ব্যারিসেপ্টরের ফাংশন। ঠিক আছে? আর টু ডিক্রিজ আর্টেরিয়াল ব্লাড প্রেসার, এটাই তো আমাদের মূল টার্গেট, তাই না? আমরা কিন্তু আমাদের টার্গেটে পৌঁছে গিয়েছি, ব্লাড প্রেশারটাকে কমাতে সক্ষম হয়েছি। সো সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাই একটু অ্যান্সার করবেন কমেন্ট সেকশনে। আপনারা রিপ্লাই করছেন না কেন? নাকি আমার অনেক সময় আমার মোবাইলে একটু সমস্যা হয়, কমেন্ট দেখা যায় না, সো হয়তো এই কারণে হচ্ছে। কিন্তু সবাই একটু অ্যান্সার করবেন, আমি পরবর্তীতে চেক করবো। আচ্ছা, নেক্সট চলে আসি, দেখেন, নেক্সট আরেকটা মজার টপিকস আমরা পড়বো, ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং কি কি চেঞ্জ হয়। এই টপিকটা আমার খুব ফেভারিট, যেহেতু এটা আমার সাবজেক্টের, সো আমার কাছে একটু ফেভারিট, আমার কাছে একটু সফট কর্নার পাবে, এটাই স্বাভাবিক, তাই না? সো চলে আসি, দেখেন, আমাদের নর্মাল কোয়াইট ব্রিদিং এর সময় আসলে কি কি চেঞ্জ হয়, এবং এই জায়গাটা কিন্তু স্যারদেরও খুব ফেভারিট জায়গা, স্যাররা খুব পছন্দ করে এই জায়গা থেকে কোশ্চেন গুলো দিতে। একটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার লোয়েস্ট এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, ইন্ট্রাইসোফেজিয়াল প্রেসার লোয়েস্ট এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, ইন্ট্রাপালমোনারি প্রেসার লোয়েস্ট এট মিড ইন্সপিরেশন, rate of airflow greatest in the end of inspiration, at mid expiration intra-alveolar pressure is lowest। অনেকগুলো প্রেসারের কথা বলতেছে, যারা নতুন শুনতেছেন তাদের কাছে মনে হতে পারে যে ভাই এগুলো কি বলতেছে, এগুলো অনেক কমপ্লিকেটেড। সো চেষ্টা করব আফটার দ্য ডিসকাশন এটা আপনার কাছে অনেক বেশি সিম্পল হয়ে যাবে। এখানে অনেকগুলো প্রেসার, আগে পিছে কি বেড়ে যাচ্ছে, কি লোয়েস্ট, কি হাইয়েস্ট, কিছু মনে করার দরকার নাই, খালি মনে রাখেন এখানে কিছু প্রেসার নিয়ে আলোচনা করছে, তাই না? একটা হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেসার, একটা বলছে হচ্ছে ইন্ট্রা ইসোফেজিয়াল প্রেসার, আর একটা বলছে হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেসার অথবা ইন্ট্রা অ্যালভিউলার প্রেসারও বলছে। সো এই প্রেসারগুলো আসলে কি বোঝাচ্ছে এবং কোনটাতে কি হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো, আসেন। সো চলে আসি, দেখেন, আমাদের জ্ঞানং এর খুব সুন্দর একটা ছবি এইটা। এখানে মূলত আমরা দুইটা প্রেসার নিয়ে আলোচনা করবো। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, ভাই একটু আগে আমরা এতগুলো প্রেসারের নাম শুনলাম, এখন দেখছি মাত্র দুইটা প্রেসার। কারণ এই প্রেসারের আরেকটা নামই হচ্ছে ওই প্রেসারটা। আসেন আমরা ওটা ক্লিয়ার করি। প্রথমে আমাদের যেটা আছে, প্রথম যে ছবিটা একটু খেয়াল করেন, আমার মাউসের কার্সার হয়তো অনেকে দেখতে পাচ্ছেন, প্রেসার ইন দ্য অ্যালভিউলার, তার মানে কি ইন্ট্রা অ্যালভিউলার প্রেসার। ঠিক আছে? ইন্ট্রা অ্যালভিউলার প্রেসার, এইটার আরেকটা নাম হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেসার, মনে থাকবে। ইন্ট্রা অ্যালভিউলার প্রেসারের আরেকটা নাম হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেসার। আবার নিচে দেখেন হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেসার। ইন্ট্রাপ্লুরাল প্রেসারের আরেকটা নামই হচ্ছে ইন্ট্রাথোরাসিক প্রেসার। তাইলে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো নাম কমন পড়ে গেল এবং অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখন ক্লিয়ার হয়ে যাবে।
আর আরেকটা বলেছে ইন্ট্রা ইসোফেজিয়াল প্রেশার, এটা কি আমি শেষে যে বলে দিব। সো চলে আসি, দেখেন আমরা যদি শুধু গ্রাফটার কথা চিন্তা করি, গ্রাফে কি দেখতে পাচ্ছি যে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশারটা আমাদের এখান থেকে যদি ইন্সপিরেশন শুরু হয়, এখানে যদি শেষ হয়ে যায় ইন্সপিরেশনটা, এখান থেকে এক্সপিরেশন শুরু হয়, তার মানে ইন্সপিরেশনের শুরুতে বেশি ছিল ইন্টারভ্যালের প্রেশার, আস্তে আস্তে কমছে কমছে কমছে, যখন মাঝখানে আছে ইন্সপিরেশনের মাঝখানে আছে তখন সেটা কি হয়েছে, তখন সেটা সবচেয়ে লোয়েস্ট, তাই না, সবচেয়ে কম, ছবি থেকে দেখা যাচ্ছে। আবার যখন এক্সপিরেশনের কাছাকাছি যাচ্ছে আবার বাড়ছে, আগের জায়গায় চলে যাচ্ছে। তার মানে আমরা যদি এইভাবে বলি যে ইন কেস অফ ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার ডিউরিং মিড ইন্সপিরেশনের মাঝখানে ইট ইজ লোয়েস্ট, কথাটা কি ভুল হবে? অবশ্যই কথাটা ভুল হবে না, এটা একদম সঠিক একটা কথা। আবার চলে আসি পরবর্তী পেশাটার কথা। আচ্ছা, এক্সপিরেশনে যে জাস্ট অপোজিটটা হচ্ছে, এক্সপিরেশনে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে, ঠিক আছে, যখন মিডে থাকছে তখন হাইয়েস্ট হচ্ছে, ঠিক আছে। একটা মনে রাখবেন, সহজ কথা একটা মনে রাখবেন, তাহলে আরেকটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আবার এরপরে চলে আসি, দেখেন ইন্ট্রাপ্লুরাল প্রেশার ক্ষেত্রে কি, যে ডিউরিং ইন্সপিরেশন এটা বেশি ছিল, আস্তে আস্তে কমতে 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 ইন্সপিরেশনের শেষে এটা লোয়েস্ট হয়ে গিয়েছে, এবং এক্সপিরেশনের সময় আবার বাড়ছে, এক্সপিরেশনের যেটা হাইয়েস্ট হয়ে গেছে। তাহলে আমি যদি এভাবে বলি, intrapleural pressure is highest, না is highest, আচ্ছা highest দিয়ে বলি, is highest at the end of expiration, তাহলে কি কথা ভুল হবে? অবশ্যই ভুল হবে না, এটা কিন্তু একদম সত্যি। দেখেন এক্সপিরেশনটা যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু হাইয়েস্ট, আর লোয়েস্ট এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, তাহলে কিন্তু কথাটা সঠিক হবে। ঠিক আছে, এইটা একটা মেকানিজম, আপনারা ছবি দেখে মনে রাখতে পারেন। আরেকটা মেকানিজমও আছে, সেটা আমি এমনিতে আপনাদের বোঝানোর জন্য বলে থাকি। যেমন যখন আমাদের ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার বা ইন্ট্রাপ্লুরাল প্রেশার বলতে কি বোঝাচ্ছে? ইন্ট্রা অ্যালভিউলার মানে হচ্ছে অ্যালভিউলাসের ভিতরে যখন বাতাসটা যাচ্ছে সেটা যে প্রেশারটা ক্রিয়েট করছে, এটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার। আর ইন্ট্রাপ্লুরাল মানে যখন প্লুরাল পর্যন্ত সে বাতাসটা যাচ্ছে সেইটা যে প্রেশারটা ক্রিয়েট করছে, এটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার, তাই না? সো আমরা চলে আসি, দেখেন আমরা যদি একদম অ্যানাটমি থেকে আসি, অ্যানাটমির ক্ষেত্রে প্রথমে থাকে হচ্ছে কন্ডাক্টিং জোন, তারপরে থাকে হচ্ছে আমাদের রেসপিরেটরি জোন, এবং রেসপিরেটরি জোনের একটা অংশ হচ্ছে অ্যালভিউলাস। এখন আমি ইন্সপিরেশন শুরু করলাম, নিঃশ্বাস নেওয়া শুরু করলাম, মনে করেন আমার নিঃশ্বাস নেওয়া শুরুকে বলছি আমরা ইন্সপিরেশন যখন অর্ধেক শেষ হয়েছে, অর্ধেক পর্যায়ে গিয়েছে, ততক্ষণে বাতাসটা কিন্তু আমাদের রেসপিরেটরি জোনে পৌঁছে যায় অর্ধেক সময়। রেসপিরেটরি জোনে যাওয়ার পরে সেটা কোথায় চলে গেল? অ্যালভিউলাসের মধ্যে চলে গেল। তার মানে কি, আমরা যখন ইন্সপিরেশন শুরু করেছি তার অর্ধেক সময় যখন এটা অ্যালভিউলাসে চলে গিয়েছে, তারপরে তো অ্যালভিউলাসের ভিতরের প্রেসারটা আর কমবে না, কারণ এখন বাড়ছে, কারণ এখন তো এর ভিতরে আগে ফাঁকা জায়গা ছিল, এখন এখানে অক্সিজেন এসে জমা হচ্ছে, সেটা আস্তে আস্তে ফুলছে এবং ইন্টারভ্যাল প্রেসারটা পজিটিভ দিকে যাচ্ছে। তার মানে দিস ইজ দ্য মেকানিজম হাউ মিড ইন্সপিরেশনে আমাদের ইন্ট্রা অ্যালভিউলার প্রেসারটা সবচেয়ে লোয়েস্ট হচ্ছে, এরপরে বাড়ছে, কারণ তারপরে সেটার ভিতরে অক্সিজেন ঢুকছে। ক্লিয়ার? এবার চলে আসি থোরাসিক প্রেশারের ক্ষেত্রে কি আছে। থোরাসিক প্রেশারের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু ডিফারেন্ট, বা ইন্ট্রাপ্লুরাল প্রেশার যেটা, সেটা হচ্ছে আপনার যদি যখন অ্যালভিউলারটা বাড়ছে, মানে অ্যালভিউলারটা যখন বড় হচ্ছে, তখন যদি আবার প্লুরাগুলো আগের অবস্থায় ফিরে আসতো, সেই প্রেশারটা যদি পজিটিভ দিকে যেত, মানে আগে আবার সেই জায়গাটা ফিরে আসতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমাদের অ্যালভিউলারগুলো পাম্প আপ হওয়ার অথবা ডাইলেটেশন হওয়ার সুযোগটা পেত না। সো একদম ইন্সপিরেশনের শেষ পর্যন্তই আমাদের প্লুরাটা বড় হচ্ছে আস্তে আস্তে, নিচের ফাঁকা জায়গাটা সৃষ্টি করছে যাতে অ্যালভিউলাসটা ঠিকমতো কাজ করতে পারে। এই জন্য একদম ইন্সপিরেশন শেষ পর্যন্ত ইন্ট্রাপ্লুরাল প্রেশার ইজ লোয়েস্ট। ঠিক আছে? সো আপনি দুই ভাবেই মনে রাখতে পারেন। আপনি চাইলে শুধু গ্রাফ দেখে মনে রাখতে পারেন, আপনি চাইলে জাস্ট, আমি যেটা মনে করি যে জাস্ট মেকানিজমটা যদি মনে রাখেন, যে মিড ইন্সপিরেশনে সেটা অ্যালভিউলাসে চলে গেল এবং অ্যালভিউলাসের ভিতরে ঢোকার আগ পর্যন্ত, মানে মিড ইন্সপিরেশন পর্যন্ত ছিল লোয়েস্ট, যখন ঢোকা শুরু করলো তারপরে আস্তে আস্তে বাড়লো। ঠিক আছে? আবার প্লুরাল প্রেশারের ক্ষেত্রে কি হলো? প্লুরাল প্রেশার হচ্ছে একদম ইন্সপিরেশনের শেষ পর্যন্ত সেটা নেগেটিভ দিকে গেল, যাতে আমাদের লাংসটা ঠিকমতো বড় হতে পারে, সেটা ডাইলেট হতে পারে। এইজন্য একদম এন্ড অফ ইন্সপিরেশন একটা লোয়েস্ট। ঠিক আছে? সো দুইভাবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারেন, কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হলো। সো চলে আসি, দেখেন আমাদের কি কি আছে চেঞ্জেস ডিউরিং নরমাল কোয়াইট ইন্সপিরেশন। একটা হচ্ছে এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন বোথ ইন্ট্রাপ্লুরাল, অথবা যেটা বলেছি এটা একটা হচ্ছে ইন্ট্রাথোরাসিক এন্ড ইন্ট্রাইসোফেজিয়াল প্রেশার লোয়েস্ট। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই ইন্ট্রাইসোফেজিয়াল প্রেশারটা কি? Intraesophageal pressure, just note it, intraesophageal pressure is nothing but a measurement tool for intrathoracic pressure বা intrapleural pressure। মানে বেসিক্যালি intrapleural pressure, intraesophageal প্রেশারটা হচ্ছে একটা আরেকটার সম্পূরক। ইন্ট্রাইসোফেজিয়াল প্রেশারের মাধ্যমে, যেহেতু ইসোফেগাসটা আমাদের জন্য মোর অ্যাক্সেসিবল একটা জায়গা, এটা মেজার করার মাধ্যমে আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা আমরা বের করতে পারি। তার মানে দুইটা সেম, এটাও যেহেতু লোয়েস্ট, সো এটাও লোয়েস্ট হবে। ক্লিয়ার? এবার চলে আসি, দেখেন মিড ইন্সপিরেশন কিন্তু অলরেডি বলেছি, যখন মাঝখানে তখন বাতাসটা অ্যালভিউলাসের মধ্যে ঢোকা শুরু করবে। সো মিড ইন্সপিরেশন পর্যন্ত ছিল লোয়েস্ট, মিড ইন্সপিরেশনের সবচেয়ে বেশি লোয়েস্ট,
তারপরে সেটা পজিটিভ দিকে যাবে। এবং আপনি যদি ওই মেকানিজমটা মনে রাখেন, গ্রাফটা না দেখে, তাহলে কিন্তু আপনাদের বি অপশনটাও ইজি হয়ে যাবে। রেট অফ এয়ার ফ্লো ইজ গ্রেটেস্ট, তাইলে লোয়েস্ট ছিল ওই পর্যন্ত, তারপরেই কিন্তু বাতাসটা কোথায় চলে গেল, আমাদের অ্যালভিলাসের ভিতরে ঢোকা শুরু করলো, তাইলে তখনই সবচেয়ে বেশি এয়ার ফ্লো বেশি হবে না? সো সেটাই বলেছে রেট অফ এয়ার ফ্লো ইজ গ্রেটেস্ট। ঠিক আছে, ডিউরিং এক্সপিরেশন যদি আপনারা শুধু ইন্সপিরেশনটা মনে রাখেন তাহলে কিন্তু সহজ, এক্সপিরেশন জাস্ট অপোজিট মনে রাখলেই হয়ে যাচ্ছে। নেক্সটে চলে আসি, দেখেন। সো হোপফুলি আপনাদের ওই গ্রাফটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আলোচনা করবো, এটা হচ্ছে ডেভিডসনের একটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স, সেটা হচ্ছে হিমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন। তার মানে আমাদের ইন্সপিরেশন, আমাদের যে এক্সপিরেশন, এই মেকানিজম গুলোর সাথে সাথে আমাদের ব্লাড, আমাদের সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিলেশনটা কি বা কখন কি হচ্ছে, প্রতিটার মেকানিজম সহ বলার চেষ্টা করবো। একটু মন দিয়ে শুনবেন, আপনাদের কাজে লাগবে। সো প্রথমে চলে আসি, দেখেন হিমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন কি আছে। সহজভাবে যদি বলতে হয়, সহজভাবে জাস্ট মনে রাখার মতো যদি বলতে হয়, তাহলে একটা লাইন লিখে রাখতে পারেন, ডিউরিং ইন্সপিরেশন সবকিছু কমে যাবে শুধু হার্ট রেট ছাড়া। এই কথাটা বলে ফেললে কিন্তু আপনি আপনি অ্যান্সার করার জন্য প্রস্তুত, আপনার খুব বেশি কিছু জানার দরকার নেই। ইন্সপিরেশনে সবকিছু কমে যাবে, শুধুমাত্র হার্ট রেটটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে আসবো। প্রথমে চলে আসি, দেখেন জুগুলার ভেনাস প্রেশার। ঠিক আছে, তারপর চলে আসি, দেখেন ব্লাড প্রেশার, হার্ট রেট এবং সেকেন্ড হার্ট সাউন্ড। সো আমরা শুরু করব হচ্ছে ভেনাস রিটার্ন থেকে। ভেনাস রিটার্ন কি হয় ইন্সপিরেশনের সময়? একটা জিনিস আমরা জানি, ইন্সপিরেশনের সময় ভেনাস রিটার্নটা কমে যায়, তাই না? ইন্সপিরেশনের সময় ভেনাস রিটার্নটা কমে যায়। এই ভেনাস রিটার্নটা কমে যাওয়ার অনেকগুলা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে কি, আমাদের ভেনা কাভাল ওপেনিংটা কোথায় আছে বলেন তো? ডায়াফ্রামে আছে, তাই না? এবং ইন্সপিরেশনের সময় ডায়াফ্রামটার পজিশনটা আগে এরকম ছিল, আপনি সবাই একটু আমার ছোট ছবিটা দিকে খেয়াল করতে পারেন। পজিশনটা এরকম ছিল, ইন্সপিরেশন যখন হয় তখন এটা ফ্ল্যাট হয়ে যায়। তখন ডায়াফ্রামের যে ওপেনিংটা আছে, ভেনা কাভাল ওপেনিং, সেই ওপেনিংটা ডাইলেটেড হয়ে যায়। এবং ডাইলেটেড হয়ে গেলে কি জানি, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে পায়ের ব্লাড গুলো আস্তে আস্তে উপরে উঠতে থাকে, তাই না? যখন ভেনা কাভাল ওপেনিংটা ডাইলেট হচ্ছে, বেশি ব্লাড উপরে আসবে, এটা একটা মেকানিজম। সেকেন্ড যে মেকানিজমটা হচ্ছে, আমরা একটু আগেই জানলাম, ইন্সপিরেশনে ইন্ট্রাথোরাসিক যে প্রেশারটা আছে, এই ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কি হয় বলেন তো? নেগেটিভ। এবং নেগেটিভ প্রেশার মানে সাকশন ফোর্স, টেনে নিয়ে আসবে। কি টেনে নিয়ে আসবে? এই পায়ের যে ব্লাডটা, সেটাকে টেনে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? আমাদের যে ডিঅক্সিনেটেড ব্লাড গুলো কোথায় এসে জমা হয় বলেন তো? সেই হার্টের রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ব্লাডটা এসে জমা হয়। যেহেতু এখানে একটা নেগেটিভ প্রেশার আছে, তাহলে বেশি পরিমাণ ব্লাড এসে আমাদের রাইট হার্টে ভেনা কাভাল ওপেনিং এ, মানে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট হার্টে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাবে। মানে ভেনাস রিটার্ন, এক কথা যদি বলতে হয়, ভেনাস রিটার্নটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, ভাই ভেনাস রিটার্ন বেড়ে যাওয়ার কারণে কি হলো যে এতগুলো পরিবর্তন আসছে? আপনি নরমালি চিন্তা করেন, ভেনাস রিটার্নটা মানে কি, আমাদের রাইট সাইডে এখন ব্লাড বেশি, তাহলে লেফট সাইডে ব্লাডটা একটু কম না? এটাই হচ্ছে নরমাল মেকানিজম। আমাদের এখন মূল ব্লাডটা আছে হচ্ছে পুরো বডির যে মূল অংশে যে ব্লাডটা আছে, মেজর ব্লাডটা এখন রাইট সাইডে আছে, তাহলে লেফট সাইডে এখন ব্লাডটা কম না? এখন চিন্তা করেন তো, লেফটের যে ব্লাডটা আছে, লেফট ভেন্ট্রিকল থেকে পাম্প হওয়ার পরেই কিন্তু সেটা আমাদের পুরো ব্লাড বডিতে ছড়িয়ে যাচ্ছে। লেফটে ব্লাড কম, কম ব্লাড মানে পাম্প হওয়ার পরে ব্লাড বের হবে কম, বের হবে কম মানে আমাদের ব্লাড প্রেশারটা কম, তাই না? কত সুন্দর, প্রতিটা জিনিস কিন্তু কোরিলেটেড। যে এখানে যখন ব্লাড ফ্লোটা কমে গেল, ঠিক আছে, তখন আলটিমেটলি কি হলো, পুরো পেরিফেরিতে ব্লাড প্রেশারটা কমে গেল এবং আলটিমেটলি ব্লাড প্রেশারটা কিন্তু প্রায় অনেকটুকু কমে যায়, ফলস আপ টু 10 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এবং একইভাবে আমাদের জেভিপিটাও কিন্তু ফল হয়ে যায়, কারণ জেভিপি যে হাইটটা থাকে, জেভিপির হাইটটা কিন্তু কমে যায়। সো জেভিপি কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, কিন্তু হার্ট রেটটা বেড়ে যায়। কারণ কি, হার্টটা আমাদের কম্পেনসেট করার জন্য, ব্রেন ব্রিজ রিফ্লেক্স, দ্যাট ইজ আ ডিফারেন্ট মেকানিজম, ওটা নিয়ে আরেকদিন কথা হবে। ওটার কারণে হার্ট রেটটা বেড়ে যায়। ঠিক আছে, এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস বুঝবো, সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডের ব্যাপারটা। সেকেন্ড হার্ট সাউন্ডটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ সেকেন্ড হার্ট সাউন্ড আমাদের কয়েকটা জিনিস বুঝতে হয়। একটা হচ্ছে স্প্লিটস মানে কি, ফিউজেস মানে কি, এবং কোনটা কখন হচ্ছে। প্রথমে চলে স্প্লিটস। কোন কিছু স্প্লিটস মানে কি, দুইটার মধ্যে ভাগ আলাদা আলাদা শোনা যায়। আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডে আমরা জানি দুইটা কম্পোনেন্ট আছে, তাই না? একটা হচ্ছে অ্যাওর্টিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট। এবং আমরা সবসময় জানি নরমালি যে অ্যাওর্টিক কম্পোনেন্টটা আগে শুনবো, তারপরে পালমোনারি কম্পোনেন্টটা শুনবো। এর কারণ কি? কারণ বেশি পরিমাণ ব্লাড কোথায় থাকে? নরমালি আমাদের রাইটে থাকে, মানে লেফটে থাকে। লেফটে যেহেতু ভেন্ট্রিকলটা বেশি স্ট্রং, 3 টাইমস মোর থিকার, পাম্প করার সময় আমাদের রাইটটা, আমাদের অ্যাওর্টাটা আগে বন্ধ হয়। সো অ্যাওর্টিক কম্পোনেন্টটা আমরা আগে শুনি সেকেন্ড হার্ট সাউন্ড, তারপরে শুনি হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট, পালমোনারি ট্রাঙ্কের বন্ধ হওয়ার কারণে। কিন্তু ইন্সপিরেশনের সময় কি হচ্ছে? ইন্সপিরেশনের সময় আমাদের তো রাইটে ব্লাড বেশি, তাই না? ভেনাস রিটার্ন বেশি, সো বেশি ব্লাডটা বের হইতে সময় লাগবে বেশি, তাই না? তার মানে পালমোনারি কম্পোনেন্টটা এমনিতেই পরে হয়, এখন আরো বেশি পিছিয়ে যাচ্ছে।
আরো বেশি পিছিয়ে যাচ্ছে। তার মানে আগে মনে করেন তাদের মধ্যে গ্যাপ ছিল হচ্ছে 2 সেকেন্ড, এখন সেটা 4 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে ২ টা শব্দ আপনি আলাদা, আলাদা শুনবেন না। কারণ ২ টার মধ্যে পার্থক্য অনেক বেড়ে গিয়েছে। এটাকে আমরা বলব হচ্ছে সেকেন্ড হার্টজ স্প্লিটস। ক্লিয়ার? এবার আমরা চলে আসি দেখেন এক্সপিরেশন একটা ফিউজেস কেন হচ্ছে জাস্ট অপোজিট কথা। এক্সপিরেশনে ব্লাডটা কোন দিকে বেশি? ব্লাডটা বেশি থাকবে হচ্ছে লেফট হার্টে। সো লেফট হার্টে যখন ব্লাডটা বেশি হবে এই ব্লাডটা বের করতে সময় লাগবে বেশি। তার মানে অ্যাওর্টিক কম্পোনেন্টটা একটু পিছিয়ে যাবে। যখন পিছিয়ে যাবে তখন সেটা পালমোনারি কম্পোনেন্ট আগে মনে করেন ২ টার মধ্যে এই পার্থক্যটা ছিল। এখন অ্যাওর্টিক কম্পোনেন্টটা পিছিয়ে গিয়েছে। তাহলে ২ টা একই পর্যায়ে চলে আসছে না? তখন সেই হার্টে যে সেকেন্ড হার্ট সাউন্ডটা আছে সেটা আমরা একসাথে শুনতে পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউজেস। ঠিক আছে? কিছু আছে রিভার্স, এটা ছিল হচ্ছে ওয়াইড মানে স্প্লিটিং। আবার রিভার্স স্প্লিটিং একটা জিনিস আছে, সেটা আবার আপনারা যখন মারমার পড়বেন তখন পাবেন, তাই না? তখন এই জিনিসটা আরো ক্লিয়ার করে দিব আমি। আচ্ছা, যাই হোক আমরা যেখানে ছিলাম দেখেন, এত কিছু বলার একটা মূল কারণ হচ্ছে, কারণ উপরের অংশ থেকে তো কোশ্চেন আসেই, কিন্তু যে নিচের ৩-৪টা লাইন আছে দেখেন, একটা হচ্ছে ইন্সপিরেশন প্রলং রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন, ডিলেইং P2 শর্টেন্স লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন, ব্রিংিং ফরওয়ার্ড, এই জায়গাগুলো থেকে একটা বছরের রেসিডেন্সিতে সরাসরি কোশ্চেন আসছে, এই জায়গাটা থেকে তুলে দিয়েছে। সো এত মেকানিজম বলার মূল কারণ হচ্ছে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করা। সো দেখেন কি বলছে, ইন্সপিরেশন প্রলং রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন, কথা সত্য কিনা? আমাদের ব্লাড বেশি কোথায়? রাইট সাইডে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের করতে সময় লাগবে বেশি, সেই কথাটাই বলেছে রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন প্রলং। ক্লিয়ার? ডিলেইং P2, বেশি ব্লাড বের হতে সময় লাগবে বেশি। কোন দিক দিয়ে বের হবে? পালমোনারি ট্রাঙ্ক দিয়ে বের হবে। পালমোনারি ট্রাঙ্কের যে সেমিলুনার ভালভটা আছে সেটা কি? সেটা হচ্ছে P2 কম্পোনেন্ট। তাহলে বেশি ব্লাড বের হতে সময় লাগবে বেশি এবং সেই ভালভটা ক্লোজ হতে সময় লাগবে বেশি, এই জন্য ডিলেইং P2। ক্লিয়ার? থার্ড যেটা বলেছে শর্টেন্স লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন, কথা সত্য কিনা? লেফটে ব্লাড কম, লেফটে ব্লাড অল্প ব্লাড বের হতে সময় লাগবে কম, তাইলে লেফট ভেন্ট্রিকুলার যে ইজেকশন আছে সেটা কমে যাবে। ঠিক আছে? আর একটা হচ্ছে ব্রিংিং ফরওয়ার্ড A2। সো দেখেন আপনি যদি মেকানিজমটা আছে বুঝে থাকেন, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলমোস্ট 25 প্লাস ডক্টর যুক্ত আছেন, তারা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে কিন্তু এই বক্সটা এরপরে আপনাদের কাছে জাস্ট দুধ ভাতের মতো মনে হবে। আচ্ছা, সো আসেন আমরা এবার একটু কোশ্চেনটা অ্যান্সার করে ফেলি। আপনারাও একটু কমেন্ট সেকশন অ্যান্সার করবেন। সবাইকে বলছি যে আপনারা একটু কমেন্ট সেকশন অ্যান্সার করবেন। আপনাদের পার্টিসিপেশন ভালো হলে আপনাদের জন্য ক্লাসটা ইফেক্টিভ হবে এবং আপনারা বেনিফিটেড হবেন। সো চলে আসেন দেখেন, ইন্ট্রাপ্লুরাল প্রেসার ইজ লোয়েস্ট এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, কথা সত্য কিনা? ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা একদম ইন্সপিরেশনের শেষে যে লোয়েস্ট, এটা ট্রু হবে। ইন্ট্রাইসোফেজিয়াল প্রেসার ইজ লোয়েস্ট এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, এটা কি? অবশ্যই ট্রু হবে, কারণ ইন্ট্রাইসোফেজিয়াল প্রেসার ইন্ট্রাপ্লুরাল প্রেসার এই দুটো হচ্ছে একটা আরেকটার পরিপূরক, তাই না? এটা একটা দিয়ে আরেকটা মেজার করি আমরা। ইন্ট্রাপালমোনারি প্রেসার ইজ লোয়েস্ট এট মিড ইন্সপিরেশন, এটা কি? অবশ্যই সত্য। আমরা দেখে আসলাম যে ইন্ট্রাপালমোনারি প্রেসার আরেকটা নাম হচ্ছে ইন্ট্রা অ্যালভিউলার প্রেসার, যেটা ইন্সপিরেশনের অর্ধেক সময় যে লোয়েস্ট হয়ে যায়। তারপর চলে আসি দেখেন, রেট অফ এয়ার ফ্লো ইজ গ্রেটেস্ট এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন। ডেফিনেটলি আমরা জানলাম এন্ড অফ ইন্সপিরেশনে কি হচ্ছে, রেট অফ এয়ার ফ্লোটা মিড ইন্সপিরেশন হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে, এখানে লেখা আছে এন্ড অফ, সো এটা ফলস। আর এটা হচ্ছে অ্যাট মিড এক্সপিরেশন ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসার ইজ লোয়েস্ট, ফলস। ঠিক আছে? সো দেখেন আপনাদের এই জিনিসটা একটু কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে হোপফুলি। আমরা এখন আমাদের পরবর্তী কোশ্চেনটা চলে আসতেছি। দেখেন আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে, হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস অকার্স ইন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ স্যাররা খুব কমনলি জিজ্ঞেস করে যে হাইপারক্লোরিমিক অথবা নরমাল অ্যানায়ন গ্যাপ, নরমোক্লোরিমিক অথবা হাই অ্যানায়ন গ্যাপ, এগুলো অ্যাসিডোসিসের কজ কি? এই বক্সটা পড়ে না পড়ে যদি কেউ যায় পরীক্ষা হলে তাহলে আসলে তার চান্স পাওয়া সম্ভব না, সহজ কথা। কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং এটা যারা পড়বে না তারা অনেকটাই পিছিয়ে থাকবে। সো এটা অবশ্যই পারতে হবে। সো আসেন আমরা এবার এই টপিকটা নিয়ে আলোচনা করবো এবং চেষ্টা করবো আপনাদের এই জিনিসটা সহজ করে দিতে। সো আমাদের এখানে কি চেয়েছে, হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা আরেকটা নাম হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ। এখন কেন হাইপারক্লোরিমিকের কারণে নরমাল অ্যানায়ন গ্যাপ হলো সেই জিনিসটা ক্লিয়ার করব এবং কজগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটাও আজকে ক্লিয়ার করে দিব। সো কজের ভিতরে যাচ্ছি না, আমরা পরবর্তীতে চলে আসছি। দেখেন প্রথমে আমরা অ্যানায়ন গ্যাপটা একটু জানার চেষ্টা করি। অ্যানায়ন গ্যাপটা কি? ইট ইজ দ্য অ্যারিথমেটিক ডিফারেন্স বিটুইন রুটিনলি মেজার্ড ক্যাটায়ন এন্ড রুটিনলি মেজার্ড অ্যানায়ন ইন প্লাজমা। তার মানে সহজ কথা, প্লাজমার মধ্যে আমাদের কিছু অ্যানায়ন আছে, কিছু ক্যাটায়ন আমরা জানি, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এগুলো রয়েছে, বাইকার্বন রয়েছে, এগুলো আমরা মেজার করতে পারি। কিছু আছে যেটা আমরা মেজার করতে পারি, আর কিছু আছে যেটা আমরা মেজার করতে পারি না, আনমেজার্ড। সো ওইটাই যদি আমরা ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, মানে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ল কি বলে, যে যতটুকু পজিটিভ চার্জ থাকবে ঠিক ততটুকুই নেগেটিভ চার্জ থাকবে, না হলে সেটা নিউট্রাল অবস্থায় থাকবে না। সো চলে আসি দেখেন, টোটাল ক্যাটায়ন ইজ ইকুয়াল টোটাল অ্যানায়ন, আমাদের সূত্রই তাই বলছে, বসিয়ে দিলাম। আমরা মেজার করতে পারি সোডিয়াম, পটাশিয়ামকে আমরা মেজার করতে পারি, এর সাথে একটা জিনিস আমরা মেজার করতে পারি না, যেটাকে আমরা আনমেজার্ড ক্যাটায়ন হিসেবে নামকরণ করেছি।
আর এই পাশে আমরা ক্লোরিন বাইকার্বনেটকে মেজার করতে পারি। অ্যানায়নের মধ্যেও কিছু কিছু অ্যানায়ন আছে যেটা আমরা মেজার করতে পারি না, যেটাকে আমরা আনমেজার্ড অ্যানায়ন হিসেবে নামকরণ করেছি। এখন আমরা সূত্রটা একটু সাজালাম, সাজানোর পরে কি হলো, আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন ইজ ইকুয়াল টু মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন। সো মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন, দেখেন তো এখন অ্যানায়ন গ্যাপের সংজ্ঞাটা আপনারা পেয়েছেন কিনা। সো অ্যানায়ন গ্যাপের সংজ্ঞাটা যেহেতু পেয়ে গিয়েছেন, অ্যানায়ন গ্যাপটা বসিয়ে দেন এবং অ্যানায়ন গ্যাপকে আমরা নতুন ভাবে আরেকটা রূপে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। আগে সামনে পজিটিভ ছিল, এখন সামনে নেগেটিভ চলে এসেছে, পরে চলে এসেছে পজিটিভ। ঠিক আছে, আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। ঠিক আছে, সো আমরা একটু সাজিয়ে দেখলাম। এরপরে একটা সুন্দর ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে নরমাল কতটুকু থাকে, 10 থেকে 20 এবং এভারেজে 16, এবং এটা রেফারেন্স হচ্ছে এবিসি ও বায়োকেমিস্ট্রি। নেক্সটে চলে আসি, দেখেন এই যে এই বক্সটা খুবই ইন্টারেস্টিং একটা বক্স। এই বক্সটা থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবে কোনটাকে আমরা হাই অ্যানায়ন গ্যাপ বলবো, কোনটাকে আমরা নরমাল অ্যানায়ন গ্যাপ বলবো, কোনটাকে হাইপারক্লোরেমিক বলছি, কোনটাকে নরমোক্লোরেমিক বলছি। সো চলে আসেন। সো অ্যানায়ন গ্যাপের সূত্রটা আমরা পেয়েছি, অ্যানায়ন গ্যাপ মানে হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। এখন আনমেজার্ড ক্যাটায়ন অল সিরাম ক্যাটায়নস আদার দেন সোডিয়াম, আমরা বলছি যে সোডিয়াম ছাড়া বাকি যতগুলো পজিটিভ চার্জ আছে সবগুলাই হচ্ছে আনমেজার্ড ক্যাটায়ন। আর আনমেজার্ড মানে ক্লোরিন ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। ঠিক আছে, এখন আমার কোন একটা অ্যাসিডোসিস হলো, ধরেন আমার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়ে গেল। এখন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হলে আমরা কি জানি, কি তৈরি হয় বলেন তো, কিটোন বডি। কিটোন বডি কি জিনিস, এটা একটা নেগেটিভলি চার্জ সাবস্টেন্স, দ্যাট মিন্স ইট ইজ অ্যান অ্যানায়ন। এখন এটা যেহেতু আমরা বলছি যে ক্লোরিন বাইকার্বনেট এগুলো বাদে যা আছে সবগুলাকে আমরা বলবো হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। সো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে আমার কাছে কি আছে, আনমেজার্ড অ্যানায়ন। সেই আনমেজার্ড অ্যানায়নকে আমি এখানে বসিয়ে দিলাম, মনে করেন আমি এখানে বসিয়ে দিলাম, কারণ ডায়াবেটিক কিটো কারণ এটা বেশি, এখানে বসিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা এইখানে আনমেজার্ড অ্যানায়নের এখানে ডায়াবেটিক কিটোন বডি নতুন একটা আনমেজার্ড অ্যানায়ন বসাই দিই, তাহলে এটা মাইনাস করলে মানটা বেড়ে যাবে না? তাহলে দেখেন তো, সহজ কথা আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমার যে আজকে বলার যে মূল রেজাল্টটা সেটা হচ্ছে, আপনি যদি মনে রাখেন আমার এই অ্যাসিডোসিসে এমন একটা আনমেজার্ড অ্যানায়ন তৈরি হচ্ছে যেটা আমার এই সূত্রের বা এই ছবির এই জায়গায় বসতে পারবে, অবশ্যই সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপের একটা এক্সাম্পল। ঠিক আছে, সহজ হয়েছে না? যেমন ডায়াবেটিক কিটোসিস কি তৈরি হয়, কিটোন বডি কোথায় জমা হয়, আনমেজার্ড অ্যানায়নে, তাহলে অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। ধরেন ল্যাকটিক অ্যাসিডোসিসে কি তৈরি হয়, একটা আনমেজার্ড অ্যানায়ন, ল্যাকটেট তৈরি হয়। ল্যাকটেটটা কোথায় বসবে, আনমেজার্ড অ্যানায়নে বসবে, তাহলে অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে না? এরকমই আপনি বাইরে থেকে স্যালিসাইলেট দিলেন, ঠিক আছে, সেটাও একটা আনমেজার্ড অ্যানায়ন, সেটাও এখানে ভর্তি হবে, ওই জায়গায় জমা হবে, এবং ওই জায়গায় জমা হয়ে কি হবে, ওই জায়গায় জমা হয়ে আলটিমেটলি অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। সো দিস আর দ্য কজেস অফ হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। দেখেন তো সহজ হয়েছে কিনা। এবার চলে আসে হচ্ছে এটাকে কেন নর্মোক্লোরেমিক বলা হলো। নর্মোক্লোরেমিক বলার কারণ হচ্ছে আমাদের যখন এখানে একটা নতুন জিনিস বেড়ে গেল, মনে করেন আমাদের মূল অ্যাসিডোসিস হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে বাইকার্বনেট কমে গিয়েছে, তার মানে বাইকার্বনেটটা যখন কমে যাবে সেই বাইকার্বনেটটাকে কম্পেনসেট করার জন্য আমার এখানে হাই অ্যানায়ন গ্যাপের ক্ষেত্রে একটা আনমেজার্ড অ্যানায়ন কিন্তু তৈরি হচ্ছে। একটা জিনিস কমে যাচ্ছে ঠিকই, বাইকার্বনেট কমে যাচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে আবার একটা আনমেজার্ড অ্যানায়ন তৈরি হচ্ছে। তাহলে আগে এই জায়গাটা ছিল, এই জায়গাটা এখন নতুন করে কিছু আনমেজার্ড অ্যানায়ন দিয়ে ভরে যাচ্ছে। তাহলে কি ক্লোরিনের মানটা আগে যেরকম ছিল ততটুকুই আছে না? সো যেহেতু ততটুকুই আছে, সো এখানে এটার আরেকটা নাম হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক, সরি নর্মোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। কারণ নর্মোক্লোরেমিকে ক্লোরিনের মানটা বাড়ার প্রয়োজন হয় না, কারণ যে বাইকার্বনেটটা লস হয়েছে সেই বাইকার্বনেটটা পুষানোর জন্য আমার কাছে একটা আনমেজার্ড অ্যানায়ন রয়েছে। তাহলে হাই অ্যানায়ন গ্যাপ ইজ অলসো নন অ্যাজ নর্মোক্লোরেমিক। মনে থাকবে, এটা কিন্তু অনেকেই মানে মনে করতে পারে নাই। লাস্ট ডিপ্লোমা পরীক্ষায় আমি ওখানে হলে ওখানে গিয়েছি, একজন বের হয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি আমাদের নর্মাল অ্যানায়ন গ্যাপ এত পড়াইলেন কিন্তু কোশ্চেন আসলে হাইপারক্লোরেমিক, এটা মানে কি? আমি বললাম যে কেন, এটা মানেই তো হচ্ছে হাইপারক্লোমিক মানেই তো নরমাল অ্যানায়ন গ্যাপ, একই জিনিস। সো এটা এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে যে যখন আনমেজার্ড অ্যানায়ন তৈরি হবে মানে অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, তখন এটা আরেকটা নামই হচ্ছে নরমোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। সো এবার চলে আসি, দেখেন আমাদের নরমাল অ্যানায়ন গ্যাপের ক্ষেত্রে কেন সেটাকে বলছি হাইপারক্লোরেমিক। এবার এই প্রশ্নের উত্তরটা দিই। আপনি মনে করেন একটা নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের একটা এক্সাম্পল বলি, ডায়রিয়া। এখন আপনার পেশেন্টের ডায়রিয়া হয়েছে, আপনার কাছে সে ডায়রিয়া নিয়ে এসেছে। ডায়রিয়া মানে কি, তার প্রচুর পরিমাণে ফ্লুইড লস হচ্ছে, ইলেকট্রোলাইট লস হচ্ছে। মনে করেন যখন ইলেকট্রোলাইট লস হচ্ছে তার সাথে তার বাইকার্বনেট লস হচ্ছে। যখন এক্সেসিভ বাইকার্বনেট লস হয় তখনই কিন্তু পেশেন্ট কিসে ভুগে,
তখনই পেশেন্ট ভুগে হচ্ছে অ্যাসিডোসিসে। এখন এই বাইকার্বনেট আগে এখানে ছিল, এই বাইকার্বনেটটা কমে গেছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবং ফাঁকা হয়ে যাওয়ার পরেও আমাদের কাছে কিন্তু কোনো নতুন করে কোনো আনমেজার্ড অ্যানায়ন নেই। তাহলে তখন কি করে, এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা নিজের লেভেলটা বাড়ানোর মাধ্যমে নিজেকে ধরে রাখে, বাড়ানোর মাধ্যমে তখন এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা পূরণ করে। এই জন্যই বলা হয় হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ ইজ অলসো নোন অ্যাজ হাইপারক্লোরিমিক, কারণ এখানে ক্লোরিনটা বেড়ে যাওয়ার মাধ্যমে আমাদের এই যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটির যে বক্সটা আছে এই বক্সটা কম্পেনসেট হয়। সো হোপফুলি আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আমি নরমাল অ্যানায়ন গ্যাপ, হাইপারক্লোরিমিক, হাই অ্যানায়ন গ্যাপ, নরমোক্লোরিমিক এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সটে চলে আসি, দেখেন সেই যে বক্সটা এতক্ষণ আপনাদের এত কিছু বললাম, এত কিছু এক্সপ্লেন করলাম, এই বক্সটা যাতে আপনাদের কাছে সহজ হয়ে যায় এইটুকুর জন্য। সো প্রথমে চলে আসেন, দেখেন নরমাল অ্যানায়ন গ্যাপ কি কি আছে, এক্সাম্পল গুলো একবার জাস্ট দেখে নেবেন কি কি আছে। যেমন বাল ফিস্টুলা আছে, ইউরিনারি ডাইভারশন আছে, ডায়রিয়া আছে, ঠিক আছে। আর ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ কি কি আছে দেখেন, প্রতিটাতে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কিটোন বডি তৈরি হয়, স্টারভেশন কিটোসিস কিটোন বডি তৈরি হয়, অ্যালকোহলিক কিটোসিস এটাতেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কিটোন বডি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস কি হয়, ল্যাকটেট তৈরি হয়, কিডনি ডিজিজ এখানে কিটোন বডি বা আনমেজার্ড অ্যানায়নগুলো কিন্তু বের হতে পারে না, ওটাও তৈরি হয়। এবং এক্সোজেনিক অ্যাসিড লোড আমরা বাইরে থেকে একটা আনমেজার্ড অ্যানায়ন ভিতরে দিচ্ছি, অ্যাসপিরিন দিচ্ছি, মিথানল দিচ্ছি, ইথানল দিচ্ছি, সেগুলোর ক্ষেত্রেও তো অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে, তাই না? সো অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিসে যদি কিটোন বডি তৈরি হয়, এখন বাইরে থেকে আপনি যদি ইয়েতে দেন, আচ্ছা একজন কোশ্চেন করেছে যে এই বইটা কোথায়, কোন এই ছবিটা কোন বই থেকে, এটা ডেভিডসনের একটা বক্স, ঠিক আছে, ডেভিডসনের বক্স, ডাইরেক্টলি ডেভিডসন থেকে তুলে দেওয়া হয়েছে। সো যেটা বলছি এক্সোজেনাস অ্যাসিড লোড, এটা হচ্ছে অ্যাসপিরিন পয়জনিং, মিথানল পয়জনিং এন্ড ইথানল গ্লাইকল পয়জনিং। সো চলে আসি, দেখেন এই কোশ্চেনটা এবার একটা অ্যানসার করেন তো সবাই। হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস অকার্স ইন, হাইপারক্লোরিমিক মানে কি, নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিড কি কি আছে, একটা হচ্ছে দেখেন আরটিএ, মানে কি আরটিএ মানে কি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না, আরটিএ মানে হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এবং এটাতে কি হয়, এটাতে বাইকার্বনেট কমার মাধ্যমে অ্যাসিডোসিস তৈরি হয়, তার মানে কি এটা নরমাল অ্যানায়ন গ্যাপের একটা এক্সাম্পল, এটা ট্রু হবে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিসে কি তৈরি হয়, কিটোন বডি তৈরি হয় না, তার মানে একটা আনমেজার্ড অ্যানায়ন বেড়ে যাচ্ছে, তাহলে কি এটা নরমাল অ্যানায়ন গ্যাপ হবে, অবশ্যই না, এটা ফলস। ডায়রিয়া বলেছি না মেকানিজম, ট্রু। ল্যাকটিক অ্যাসিডোসিস অলরেডি বলেছি, ল্যাকটেট তৈরি হয়, অবশ্যই এটা হাইপারক্লোরিমিক হবে না, এটা ফলস। রেনাল ফেলিওর অবভিয়াসলি ফলস, ঠিক আছে। সো হোপফুলি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টগুলো আপনাদের যদি ক্লিয়ার থাকে, বিশ্বাস করেন আপনাদের অ্যান্সার করার সময় আপনাদের হাসি পাবে, মনে হবে যে এত সহজ কোশ্চেন দিয়েছে স্যাররা। সো এই কনসেপ্টগুলো আপনাদের অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, তাহলে দেখবেন না পরীক্ষার হলেও আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা আগের যেটা আছে সেটা জ্ঞানং থেকে দেওয়া হয়েছে। নেক্সটে চলে আসি, দেখেন আমাদের পারফেক্ট কোরিলেশন। সো আমরা কিন্তু কনসেপশন ক্লিয়ার করার ব্যাপারটা বুঝাতে পেরেছি তো না, যে আমাদের কিভাবে বুঝে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলছি ভাইয়া। সাইফুজ্জামান শিখন ভাই, আমি সেটাই বলছি। আগের যে বক্সটা ছিল, আপনি মনে হয় এই বক্সটার কথা বলছেন, তাই না? এই বক্সটা গ্যানন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? গ্যাননে আপনি দেখলেই পেয়ে যাবেন। আচ্ছা, তারপর চলে আসি, দেখেন নেক্সট এ যেটা যে পারফেক্ট কোরিলেশন। এতক্ষণ আমরা চিন্তা করছি যে ক্লিয়ার কনসেপশন। আচ্ছা, আমি কোশ্চেনটা পরে আপনাকে দরকার হলে, যে আপনি যেটা বলছেন যে ক্লোরিন বাইকার্বনেটেরটা, ক্লোরিন বাইকার্বনেট এইটা না, এইটাই বলছি ভাই। এটা হচ্ছে গ্যানন থেকে নেওয়া হয়েছে। গ্যাননে দেখলেই পাবেন। আচ্ছা, নেক্সট চলে আসি, দেখেন ফাংশন অফ দ্য কর্টিসল। আচ্ছা, আমরা যেটা ছিলাম একটু ফ্লোটা হারিয়ে ফেলেছি, ফ্লোটাতে ফিরে এসে আবার চলেন যে পারফেক্ট কোরিলেশন। আমরা প্রথমে চেষ্টা করলাম ক্লিয়ার কনসেপশন, আপনাদের ক্লিয়ার কনসেপশনে কিছু এক্সাম্পল দেখালাম। এভাবে যদি আপনারা বুঝে বুঝে পড়েন, আপনাদের মুখস্থ করার একটু প্রয়োজনীয়তা নেই, জাস্ট বুঝলে আপনি ওইটা অ্যান্সার করতে পারবেন। এবার আমরা চলে আসি পারফেক্ট কোরিলেশন বলতে আসলে কি বোঝাচ্ছে। আসেন এক্সাম্পল দিয়ে বোঝাই, কারণ এক্সাম্পল দিয়ে বোঝানোর কোনো বিকল্প নেই। চলে আসি, দেখেন ফাংশন অফ দ্য কর্টিসল আর টু ইনক্রিজ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে একটা কোশ্চেন আসে। কি আছে, গ্লুকোনিওজেনেসিস, প্রোটিন সিনথেসিস ইন দ্য লিভার, ডিপোজিশন অফ ফ্যাট ইন অ্যাডিপোজ টিস্যু, ইউটিলাইজেশন অফ ফ্যাটি অ্যাসিড ফর এনার্জি পারপাসেস, রেট অফ গ্লুকোজ ইউটিলাইজেশন বাই দ্য সেল। সো চলে আসি, দেখেন কোরিলেশন এখানে কেন বললাম। কোশ্চেনটা এসেছে হচ্ছে আমাদের মেটাবলিক ফাংশন অফ দ্য কর্টিসল। অনেকেই জানেন মেটাবলিক ফাংশন কি কি আছে। একটা হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এটা ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, কারণ কর্টিসল ইট ইজ এ ডায়াবেটোজেনিক হরমোন। ডায়াবেটোজেনিক হরমোন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। সেকেন্ড কথা হচ্ছে এটা কি, ক্যাটাবলিক হরমোন, এটা ফ্যাট এবং প্রোটিনকে ভেঙে দেয়। ক্লিয়ার? সো কর্টিসলের মেটাবলিক ফাংশনগুলো আপনারা একবার দেখে নেবেন, তাইলেই পারবেন। এখানে কোরিলেশনের কাজটা কি, কোরিলেশনের কাজটা দেখায়। আপনি যখন মেটাবলিক ফাংশনটা পড়ছেন, তার সাথে যদি আপনি পারমিসিভ অ্যাকশনটা পড়ে ফেলেন। পারমিসিভ অ্যাকশন মানে কি, আসেন এই জিনিসটা একটু ক্লিয়ার করি।
পারমিসিভ, আমি যেভাবে মনে রাখতাম পারমিসিভ মানে হচ্ছে পারমিশন দেওয়া, মানে গ্লুকোকর্টিকয়েড আর কর্টিসল কি করে, সে পারমিশন দেয়। কি পারমিশন দেয়? এই যে দেখেন, ক্যালোরিজেনিক ইফেক্ট অফ গ্লুকাগন ক্যাটেকোলামাইন, কাজটা কে করছে? গ্লুকাগন এবং ক্যাটেকোলামাইন করছে, কিন্তু এই কাজটার পারমিশন দিবে কে? কর্টিসল। এই জন্য এটাকে বলা হয়েছে পারমিসিভ অ্যাকশন, মানে যেই ফাংশনটা তাকে পারমিশন দিচ্ছে সেই কাজটা করার জন্য। ক্লিয়ার? খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি, হোপফুলি আপনাদের কাজে লাগছে। সো গ্লুকাগন এবং ক্যাটেকোলামাইন ক্যালোরিজেনিক যে ইফেক্টটা আছে, এখানে আপনার দুইটা জিনিস মনে রাখতে হবে, কোন হরমোন এবং কোন ইফেক্ট। যেমন ক্যালোরিজেনিক হরমোন ইফেক্ট অফ গ্লুকাগন ক্যাটেকোলামাইন, এটা পারমিসিভ অ্যাকশন করছে কি? কর্টিসল। লাইপোলাইটিক ক্যাটেকোলামাইন, প্রেসার ইফেক্ট ক্যাটেকোলামাইন, ব্রঙ্কোডাইলেশন ক্যাটেকোলামাইন। সো এই ফাংশনগুলো করার জন্য পারমিশন দিচ্ছে কে? আমাদের কর্টিসল অথবা গ্লুকোকর্টিকয়েড, এবং এই জন্যই এগুলোকে বলা হচ্ছে পারমিসিভ অ্যাকশন। দেখেন তো কত সহজ হয়ে গেছে এবার। সো আপনি যদি মেটাবলিক অ্যাকশন হওয়ার সাথে সাথে পারমিসিভ অ্যাকশনটা পড়ে নেন, তাহলে মনে করেন আপনার 75% কভার। 75% কেন বলছি? কারণ এটা আরেকটা ফাংশন আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে কর্টিসলের হিমোপয়েটিক ফাংশনটা কি। হিমোপয়েটিক ফাংশন বলতে কি বোঝায়? কর্টিসল যদি কেউ রেগুলার ইউজ করে, অনেক দিন ধরে ইউজ করে, তাহলে তার ব্লাড পিকচার যদি আপনি করতে দেন, সিবিসি যদি করতে দেন, তাহলে সিবিসিতে দেখবেন কিছু জিনিস কমে যাবে, কিছু জিনিস বেড়ে যাবে। এটা সহজে আমরা মনে রাখি হচ্ছে বেল কমে পেন বাড়ে, ঠিক আছে? বেল কমে যায়, পেন বেড়ে যায়। তাহলে বেল বলতে কি? বেজোফিল, ইতে ইউসিনোফিল, এলে লিম্ফোসাইট, পিতে প্লাটিলেট, ইতে ইরাইথ্রোসাইট, ইনে নিউট্রোফিল। এখন আপনার কাছে একটা ক্লিনিক্যাল কোশ্চেন আসলো যে একটা পেশেন্ট ক্রনিক কর্টিসল ইউজার, তার ব্লাড পিকচার দেখে তুমি বুঝতে পারবা সে ক্রনিক কর্টিসল ইউজার? আপনার প্রশ্ন উত্তর হবে অবশ্যই বুঝতে পারবো। কারণ কি? তার ব্লাড পিকচারে পেন বেড়ে যাবে কিন্তু বেল কমে যাবে, তাই না? সো দেখেন, আপনি যদি কর্টিসলের মেটাবলিক, আপনার কোশ্চেন আসছে মেটাবলিক ফাংশন থেকে, কিন্তু মেটাবলিকের সাথে কোরিলেট করে যদি আপনি তার পারমিসিভ অ্যাকশনটা পড়ে ফেলেন, যদি আপনি তার হিমোপয়েটিক ফাংশনটা পড়ে ফেলেন, তাহলে আপনার পুরো কর্টিসলের যেই ফাংশনের জায়গা থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু একবারে পড়া হয়ে যাচ্ছে, একবারে রিভিশন হয়ে যাচ্ছে এবং মনে থাকছে বেশি। সো দিস ইজ দ্য মেকানিজম অফ কোরিলেশন। আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো এই কোশ্চেনটা একটু অ্যান্সার করি, এখন আর যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, সো আমরা কোশ্চেনে যাচ্ছি না, আমরা পরবর্তীতে চলে আসছি। দেখেন, লেশন অফ বেসাল গ্যাংলিয়া, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা বারবারই আসে, খুবই সাবজেক্ট ফেভারিট একটা কোশ্চেন। এটা কিভাবে আপনি কোরিলেট করতে পারেন? প্রথমে চলে যাবেন অ্যানাটমিতে। অ্যানাটমিতে প্রথমে পড়বেন হচ্ছে বেসাল নিউক্লিয়ার কি কি পার্টস আছে। দেখেন তো কি কি আছে। করে নিউক্লিয়াস আছে, গ্লোবাস প্যালিডাস, পুটামেন। গ্লোবাস প্যালিডাস এবং পুটামেনকে একসাথে কি বলে বলেন তো? একটু অ্যান্সার করেন তো, আমার মনে হয় অনেকেই পারবেন। তারপর থ্যালামাস, সাবথ্যালামিক নিউক্লিয়াস, অ্যামাগডালা, নিউক্লিয়াস অ্যাকুমুলেন্স, olfactory tubercle, ventricle pallidum, substantia nigra, ventricular tegmental area। সো আপনি প্রথমে অ্যানাটমিটা একটু পড়লেন। অ্যানাটমিতে কি জানলেন? যে বেসাল নিউক্লিয়ার পার্টস কি কি আছে। এই পড়াটা কি বৃথা যাবে? অবশ্যই না। আপনার অ্যানাটমিতে দেখবেন যে খুব কমন একটা কোশ্চেন হচ্ছে বেসাল নিউক্লিয়ার পার্টস কি কি আছে। সো পার্টস গুলো আপনি জেনে ফেলেন। আপনি এখন অনেক কনফিডেন্ট, হ্যাঁ আমি পার্টস গুলো পারি। এবার আপনি কি জানবেন? এটার ফাংশন। একটু ফিজিওলজির দিকে যাচ্ছেন, বা এখন আপনি অ্যানাটমির মধ্যে আছেন, অ্যানাটমির মধ্যেই কিন্তু বেসাল নিউক্লিয়ার ফাংশন গুলো আছে। কি কি আছে সেটা দেখেন। গ্রস কন্ট্রোল muscular movement by influencing cerebral cortex, influence the skill cortical motor activities, influence execution of particular movement, help prepare for the movement। এক কথায় এত কিছু জানা দরকার। এক কথায় যদি বলি, এটা আমাদের বডির মুভমেন্ট নিয়ে কাজ করে, আমাদের কিভাবে আমরা চলবো, কিভাবে আমাদের হাত নড়বে, কিভাবে আমাদের পা নড়বে, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। তাহলে কি ভুল হবে? এক কথায় বলে অবশ্যই সেটা ভুল হবে না। তাহলে আমরা ফাংশন জেনে গেলাম, আমরা পার্টস গুলা জেনে গেলাম। এখন আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারে চলে যাব। কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে যদি ড্যামেজ হয়, যদি ড্যামেজ হয় তাহলে কি সমস্যা হবে। সো আমরা জানি এটার কাজ হচ্ছে আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করা, তাহলে এটা ড্যামেজ হলে আমাদের মুভমেন্টটা কন্ট্রোল হবে না, সহজ কথা। এখন মুভমেন্ট যদি কন্ট্রোল না হয় তাহলে কি ধরনের ডিসঅর্ডার হতে পারে? একদিকে মুভমেন্ট বেড়ে যেতে পারে, অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট হতে পারে, যেমন হাইপার কাইনেটিক ডিসঅর্ডার। হাইপার কাইনেটিক মানে কি? কাইনেসিস বেড়ে যাওয়া, গতি বেড়ে যাওয়া, আপনার অ্যাবনর্মাল মুভমেন্ট হবে যেটা হওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা হচ্ছে কাইনেটিক বা হাইপারকাইনেটিক ডিসঅর্ডার। অথবা আপনার গতি কমে যেতে পারে, দ্যাট মিন্স হাইপোকাইনেটিক ডিসঅর্ডার হতে পারে, ঠিক আছে? সো হাইপারকাইনেটিকের মধ্যে কি কি ফেলবো আমরা? কোরিয়া, অ্যাথেটোসিস, ব্যালিজম। আর হাইপোকাইনেটিক ডিসঅর্ডারের মধ্যে কি আছে? কাইনেশিয়া, ব্র্যাডিকাইনেশিয়া, ঠিক আছে? পার্কিনসনিজম ডিজিজ আর হান্টিংটন ডিজিজ, এটা হচ্ছে ডিফারেন্ট একটা মেকানিজম আছে, ডিফারেন্ট পাথওয়ে, পাথওয়েতে যে কাজ করে ওটাকে বন্ধ করে দেয় ডোপামিনার্জিক পাথওয়েকে, এর কারণে পার্কিনসন ডিজিজ হয় এবং হান্টিংটন ডিজিজও রেজাল্ট হয়, ঠিক আছে? সো বেসাল গ্যাংলিয়ন নিউক্লিয়ার যদি আমরা প্রথমে অ্যানাটমিটা জানি, তারপরে জানবো হচ্ছে, আচ্ছা একজন
শিকন ভাই অ্যান্সার করেছেন লেন্টিফর্ম নিউক্লিয়াস। ভাইকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া অ্যান্সারটি করার জন্য। অ্যান্সারটা সঠিক হয়েছে যে গ্লোবাস প্যালিডাস এবং প্রোটামেনকে একসাথে বলা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। সো এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটাও কিন্তু কোশ্চেন আসে। তো যেটা বলছিলাম, আপনারা প্রথমে অ্যানাটমিটা জানলেন, এর সাথে কোরিলেট করে ফাংশনটা পড়লেন, তার সাথে কোরিলেট করে এটা ড্যামেজের কারণে কি হচ্ছে সেটা জেনে গেলেন। তাহলে কি আপনার মনে রাখতে সহজ হবে না বলেন তো? আপনি যদি জানেন এটা ফাংশন মুভমেন্ট করা, তাহলে মুভমেন্টে সমস্যা হবে এবং আপনি ওইভাবে অ্যান্সার গুলা করলেন, দেখবেন যে আপনার অ্যান্সার যদি আপনার এক্সাক্ট না জানা থাকে তাও কিন্তু সেটা সঠিক হবে। সো দিস ইজ দ্য মানে বেনিফিট, মানে লাইক দিস ইজ দ্য বেনিফিট অফ কোরিলেশন। নেক্সটে চলে আসি, দেখেন এর সাথে রেলিভেন্ট কি কি পড়বো, এখনো কিন্তু শেষ হয় নাই, পিকচার আমি বাকি। এর সাথে রেলিভেন্ট আরো কিছু আমরা যদি দেখে ফেলি, যেমন ফিচার অফ সেরেবেলার লেশন কি কি আছে, টেস্ট ফর সেরেবেলার লেশন, ফাংশন অফ লিম্বিক সিস্টেম, তাহলে কিন্তু আমাদের নিউরো অ্যানাটমির অনেকটুকু অংশ পড়া হয়ে যাবে, তার সাথে নিউরো ফিজিওলজি আপনি পড়ে ফেলতে পারলেন। নেক্সটে চলে আসি, দেখেন এই কোশ্চেনটা সো আপনারা অ্যান্সার করতে পারবেন, সেটা হচ্ছে কোরিয়া অ্যাথেটোসিস ভ্যালিজম মাইক্লোনাস টিমর। আচ্ছা, এখানে একজনের কনফিউশন বা অনেকবারই আমি এটা পেয়েছি যে অনেকে জিজ্ঞেস করে ভাই ট্রিমর কেন হলো না, কারণ পার্কিনসনিজম কিন্তু ট্রিমর হয়। কিন্তু পার্কিনসনিজমে কি ট্রিমর হয় বলেন তো? আর ট্রিমর কিন্তু একটা ব্রড হেডিং, ঠিক আছে? ট্রিমরের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, ইন্টেনশন ট্রিমর আছে, রেস্টিং ট্রিমর আছে, ঠিক আছে? সো অনেক ধরনের ট্রিমর আছে। এই ট্রিমর গুলার মধ্যে সব ট্রিমর তো আর আমাদের বেসাল গ্যাংলিয়ন লেশনের কারণে হয় না। সো মনে রাখবেন, ট্রিমরটা যদি আসে তাহলে ফলস হবে, কিন্তু পার্কিনসন্স ডিজিজ যদি আসে তাহলে ট্রু হবে, ঠিক আছে? আর পার্কিনসন ডিজিজের একটা ট্রাইড আছে, একটু অ্যান্সার করে ফেললেন তো শিখন ভাই, আপনি একটু অ্যান্সার করেন, পার্কিনসন ডিজিজের ট্রাইডটা কি কি? তিনটা জিনিস থাকে পার্কিনসন ডিজিজের টিপিক্যালি, কি কি সেটা। আচ্ছা, নেক্সটে চলে আসি আরেকটা কোরিলেশনে, একটা হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন, একটু তাড়াতাড়ি যাই, কোথায় কোথায় স্টেরয়েড নিউক্লিয়াস থাকে চলে আসি। দেখেন স্টেরয়েড নিউক্লিয়াস কোথায় কোথায় থাকে, একটা হচ্ছে হরমোন থাকে, কিছু 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 বাইল সল্ট, কিছু বাইল অ্যাসিড। বাইল অ্যাসিডের মধ্যে হচ্ছে কোলিক অ্যাসিড এন্ড চেনোডিঅক্সিকোলিক অ্যাসিড। চলে আসি হচ্ছে হরমোন অ্যাক্টিং। এখন আমরা জানলাম হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াসে হরমোন কোনটা কোনটা আছে, আমরা জানলাম হচ্ছে কোলিক, বাইল অ্যাসিড আছে, বাইল সল্ট আছে। এখন আমরা আরেকটা জিনিস জানবো, এইটা এটার সাথে যুক্ত না, কিন্তু আমরা কোরিলেট করে মনে রাখবো, সেটা কি? হরমোন অ্যাক্টিং বা ইন্টারসেলুলার রিসেপ্টর। এই কোশ্চেনটা আপনারা অনেকবার পেয়েছেন যারা প্রিভিয়াস কোশ্চেন সলভ করেছেন। ইন দা সেল মেমব্রেন কি কি কাজ করে, ইন দা সাইটোপ্লাজমে কি কি কাজ করে, ইন দা নিউক্লিয়াসে কি কি কাজ করে। সো আমরা একটু আগে জেনে আসলাম যে স্টেরয়েড হরমোন কি কি আছে। সো এখানে আমরা জানলাম যে স্টেরয়েড হরমোনগুলো সাইটোপ্লাজমে কাজ করে, মানে এদের রিসেপ্টরগুলো সাইটোপ্লাজমে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের দুইটার মধ্যে কোরিলেট করলে মনে রাখা সহজ না। আর আরেকটা জিনিস এক্সট্রা একটা ইনফরমেশন পেলাম যে নিউক্লিয়াসে কোনটা কাজ করে, থাইরয়েড হরমোন কাজ করে, ঠিক আছে? সো থাইরয়েড হরমোন ইন্ট্রা নিউক্লিয়ার যদি বলে, যেমন একটা কোশ্চেন কমনলি আসে যে হরমোনস অ্যাক্টিং বাই ইন্টারসেলুলার রিসেপ্টর। ইন্টারসেলুলার রিসেপ্টর বললে কিন্তু আপনাদের সেল মেমব্রেনের যে রিসেপ্টর গুলো আছে, মানে প্রোটিন, পেপটাইড, ক্যাটাকোলামাইন হরমোনগুলো কিন্তু বাদ যাবে, কারণ সেলের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সেল মেমব্রেন কিন্তু সেলের বাইরে থাকে। তাহলে এই দুইটা স্টেরয়েড হরমোনগুলো আর থাইরয়েড হরমোনগুলো আপনার অ্যান্সার হবে, এবং আমরা কিন্তু অলরেডি স্টেরয়েড হরমোন জেনে এসেছি। তো দেখেন না কত সহজ হয়ে গেল আমাদের জিনিসটা। সো দিস ইজ দ্য ম্যাজিক অফ কোরিলেশন, ঠিক আছে? নেক্সটে চলে আসি, দেখেন ইফেক্ট অফ এক্সারসাইজ। আর এটাও আমার টপিকসেরই, এক্সারসাইজ করলে কি কি চেঞ্জ হয় আমাদের সবাই, মানে এখন দেখা যায় যে লাইভে এসে আমাদের সবার পছন্দের জাহাঙ্গীর কবির স্যার বারবারই বলছে এক্সারসাইজের ইম্পর্টেন্স কি, এক্সারসাইজের ইম্পর্টেন্স কি, এবং এক্সারসাইজে আসলে কি কি পরিবর্তন এবং আমাদের কি কি চেঞ্জ হয়। এটা যদি আমরা একটু মেডিকেল ভাষায় বলতে চাই যে আসলে রেসপিরেশন, নিঃশ্বাসের কি কি চেঞ্জ হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমরা আমাদের রেসিডেন্সির জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবো। সো চলে আসি, দেখেন লেটস মেক ইট ইজি। আমি এটা একটু সহজভাবে পড়াই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি চেঞ্জ হয় আর এক্সারসাইজে কি কি চেঞ্জ হয়। কার্ডিওভাস্কুলার সিস্টেমের চেঞ্জগুলো আমরা যদি সহজে মনে রাখি যে এখানে সবকিছু বেড়ে যাবে, কারণ এক্সারসাইজ করলে কার্ডিয়াক আউটপুট বাড়ে, ব্লাড সাপ্লাই বাড়ে, কারণ আপনাদের পেরিফেরি গুলো অ্যাক্টিভ হচ্ছে, আপনি দৌড়াদৌড়ি করছে, আপনার হাত পা গুলো মুভমেন্ট বেশি হচ্ছে, সো ওখানে ব্লাড সাপ্লাইটা বেশি হচ্ছে, সবকিছু বেড়ে যায়, কিন্তু তিনটা জিনিস শুধু কমে, এক্সেপ্ট দিস থ্রি থিং। কি আছে? একটা হচ্ছে টিপিআর, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এন সিস্টোলিক ভলিউম, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার, ঠিক আছে? এই তিনটা জিনিস কমে যাবে। ডায়াস্টোলিক প্রেসার কেন কমছে, এটারও একটা সুন্দর মেকানিজম আছে, কারণ ডায়াস্টোলিক প্রেসার কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কেন কমছে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স না কমলে আপনার এখন পেরিফেরিতে ব্লাড যাওয়া দরকার। পেরিফেরিতে কি ঠিকমতো ব্লাড যেতে পারবে যদি টোটাল প্রেসার রেজিস্ট্যান্স বেড়ে যায়? কারণ মেইন কথা হচ্ছে এখানে ভেসোডাইলেশন হচ্ছে, যাতে পেরিফেরিতে ব্লাড যেতে পারে, ভেসোডাইলেশন যখন হয় টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। দেখেন সবকিছুই কত সুন্দর অঙ্কের মতো মিলে যাচ্ছে। সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। নেক্সটে চলে আসি, দেখেন ইফেক্ট অফ এক্সারসাইজ। দিস ইজ দ্য কোরিলেশন। আপনি যদি হার্টে কি কি চেঞ্জ হচ্ছে সেটার সাথে লাংসে কি কি চেঞ্জ হচ্ছে এটা যদি পাশাপাশি মনে রাখেন,
তাহলে কি আপনাদের কোনো ক্ষতি হবে? না, লাভ হবে। অবশ্যই অনেক বেশি লাভ হবে। সো এক্সারসাইজের ক্ষেত্রেও খুব সহজভাবে ওখানে যেমন ৩ টা জিনিস ছিল এক্সেপশন, এখানেও ৩ টা জিনিস এক্সেপশন। ডিউরিং এক্সারসাইজ অল থিংস ইনক্রিজ এক্সেপ্ট কি সেটা? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর্টেরিয়াল পিএইচ। এই ৩ টা জিনিস শুধু নরমাল থাকে, নরমাল কমে যায় না কিন্তু নরমাল থাকে, বাকি সবকিছু বেড়ে যায়। এভাবে আমি মনে রাখতাম। আর একটা জিনিস এখানে না বলে নয়, সেটা হচ্ছে আর্টেরিয়াল পিএইচ। এক্সারসাইজের ক্ষেত্রে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। যদি আপনার কোশ্চেনে লেখা থাকে ডিউরিং এক্সারসাইজ তাহলে আর্টেরিয়াল পিএইচ নরমাল। কিন্তু যদি লেখা থাকে ডিউরিং স্ট্রেনাস এক্সারসাইজ, যদি লেখা থাকে ডিউরিং প্রলং এক্সারসাইজ, তাহলে কিন্তু আর্টেরিয়াল পিএইচ এ পরিবর্তন আসবে। কেন পরিবর্তন আসবে? পিএইচটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে আপনি যখন অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করবেন তখন আপনাদের বডিতে অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে, এবং যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন কি হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যখন হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের একটা এন্ড প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা। সেই ল্যাকটিক অ্যাসিডটা বডিতে বেশি জমা হলে কি বলে সেটাকে বলেন তো? ল্যাকটিক অ্যাসিডোসিস। একটু আগে আবার পড়ে আসলাম। কি এটা? হাই আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস একটা এক্সাম্পল। তাই না? সেই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হবে, এবং এই ল্যাকটিক অ্যাসিড যখন বেড়ে যাবে তখন আমাদের পিএইচটা কি হবে বলেন তো? পিএইচটা কমে যাবে। সো কোশ্চেনে কি লেখা আছে এটা খেয়াল করতে হবে যে শুধু এক্সারসাইজ লেখা নাকি স্ট্রেনাস এক্সারসাইজ লেখা নাকি প্রলং এক্সারসাইজ লেখা। শুধু একটা ওয়ার্ডের জন্য কিন্তু আপনার কোশ্চেন অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। পিএইচটা সেক্ষেত্রে নরমাল থাকবে না, পিএইচটা কমে যাবে। ঠিক আছে? নেক্সটে চলে আসি ইফেক্ট অফ এক্সারসাইজ। বললামই এখন আর বেশি কোশ্চেনের অ্যান্সারে যাচ্ছি না, যেহেতু আমাদের সময়টা একটু কম। আমরা পরে চলে আসি আমাদের থার্ড নাম্বার যে গোল্ডেন রুলটা আছে, সেই থার্ড গোল্ডেন রুলটার মধ্যে সবাই সেটা হচ্ছে দেখেন রিপিটেড রিভিশন। ঠিক আছে? রিপিটেড রিভিশন, আমাদের বারবার রিভাইজ দিতে হবে। কি কি জিনিস আমাদের বারবার রিভাইজ দিতে হবে? আসেন, আপনারা বুঝতে পারছেন, তার মানে এখানে মুখস্থের জিনিসগুলো বেশি থাকবে। চলে আসি কি কি আমাদের বারবার রিভিশন দিতে হবে। ফার্স্টে চলে আসি, দেখেন প্রেসার সেন্সেশন ইজ ডিটেক্টেড বাই। এখন কোন কোন নার্ভ দিয়ে প্রেসার সেন্সেশন হয় এটা কি আপনি বুঝে পড়তে পারবেন? এটা আপনাকে মুখস্থ করতেই হবে যে এই নার্ভ আছে যেটার মধ্যে প্রেসার সেন্সেশন যায়। সো কি আছে দেখেন, ফিনার বেন্ডিং, মার্কাস ডিস, মেসনাস কর্পাসাস, বেসিনাস কর্পাসাস, রুফিনাস কর্পাসাস। চলে আসি দেখেন আমাদের সেই বক্সটা, যে বক্স থেকে আমাদের এই অ্যানসারটা হবে। একটা হচ্ছে ফিনার বেন্ডিং, এটার মধ্যে প্রেসার, মার্কাস ডিস এটার মধ্যে প্রেসার, বেসিনাস কর্পাসাস এটার মধ্যে প্রেসার। তার বুঝতেই পারছেন এই কয়েকটা জায়গা দিয়ে প্রেসারটা যাবে। সো এই বক্সটা আপনাদের ঝাড়া মুখস্থ থাকতে হবে। প্রেসার এসছে বলে যে পরবর্তীতে প্রেসার আসবে, টাচ আসবে না, এমন কোনো কথা নেই। সো দিস ইজ দ্য বক্স দ্যাট ইউ শুড ডু রিপিটেড রিভিশন। রিপিটেড রিভিশন বারবার দেখতে হবে। ঠিক আছে? নেক্সটে চলে আসি, দেখেন এর সাথে রিলেভেন্ট আমরা কিছু জেনে ফেলতে পারি। একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য রিসেপ্টর কি কি আছে এটা জানতে পারি। তার সাথে মনে রাখতে পারি ফাংশনাল ক্লাসিফিকেশন কি কি আছে, মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা কিন্তু জেনে ফেলতে পারি। নেক্সটে চলে আসি, দেখেন প্রেসার সেন্সেশন ইজ ডিটেক্টেড বাই। সো মুখস্থ করলে অ্যানসারটা কিন্তু আপনাদের অনেক সহজ হয়ে যাবে। একটা হচ্ছে ফিনার বেন্ডিং, এখানে অ্যানসার হবে মার্কাস ডিস্ক, আর হচ্ছে প্যাসিনিয়াস কর্পাস। এই তিনটা আপনাদের অ্যানসার হয়ে যাবে। নেক্সটে চলে আসি, দেখেন বায়োলজিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স মেটাবলাইজ ইন দ্য লাংস। কমনলি বারবার এই কোশ্চেনটা আসে, ইনফিনিটি স্টার। সেটা হচ্ছে এই বক্সটা খুবই ইন্টারেস্টিং একটা বক্স, খুব ভালো মতো মনে রাখতে হবে। কিন্তু এই বক্সটা পড়ার ক্ষেত্রে কিছু জিনিস আপনারা মিস করে ফেলেন, এটা একটু বলে দিই। একটা হচ্ছে সিনথেসাইজ এন্ড ইউজ ইন দ্য লাংস। কি কি জিনিস লাংসে তৈরি হয় এবং লাংসে সেটাকে ব্যবহার করে। যদি এইটা অপশনে থাকে তাহলে কিন্তু একটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে সারফেক্টেন্ট। সিনথেসাইজ অর স্টোরড এন্ড রিলিজ ইন দ্য ব্লাড, রক্তে কোনটা বেড়ে যাবে যদি বলে সেক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ক্যালেকেন। পার্শিয়ালি রিমুভ ফ্রম দ্য ব্লাড যদি বলে সেক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, অ্যাডিনিন, নিউক্লিওটাইড, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন। আর লাস্টে যেটা আছে অ্যাক্টিভেটেড ইন দ্য লাংস, যদি আপনার অপশনে এরকম থাকে তাহলে কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে যাবে। ঠিক আছে? নেক্সটে চলে আসি, দেখেন রিমুভাল অফ সেরোটোনিন এন্ড নরএপিনেফ্রিন রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ। আচ্ছা, লাস্টে যে জায়গাটা আপনারা সবাই এই বক্সটা দেখেছেন, কিন্তু এই বক্সের ঠিক নিচে কিছু জায়গা জিনিস লেখা আছে, এটা অনেকে খেয়াল করেন না। এখানে কয়েকটা হরমোনের কথা বলা আছে যে মেনি ভেসোঅ্যাক্টিভ হরমোনস পাস থ্রু দ্য লাংস উইদাউট বিং মেটাবলাইজড। তার মানে এই হরমোনগুলা আমরা একটু আগে জানলাম যে কোনগুলা লাংসে মেটাবলিজম হচ্ছে, তাইলে কোনগুলা মেটাবলিজম হচ্ছে না। এই কোশ্চেনটা তো সারা দিতে পারে। কি কি আছে সেটা? এপিনেফ্রিন আছে, ডোপামিন আছে, অক্সিটোসিন আছে, ভেসোপ্রেসিন আছে, অ্যাঞ্জিওটেনসিন 2 আছে। তাহলে এপিনেফ্রিন, ডোপামিন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, অ্যাঞ্জিওটেনসিন 2 ক্লিয়ার। এই কয়েকটা হচ্ছে লাংসে মেটাবলিজম হয় না। এখন আপনাদের একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে দেখেন এই বক্সের মধ্যেও শেষে আছে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2, আবার এখানেও বলছে অ্যাঞ্জিওটেনসিন 2 টা মেটাবলিজম হচ্ছে না। এই দুইটার মধ্যে আসলে কোনটা সত্যি? ওই বক্সেরটা নাকি এই বক্সেরটা? দুই বক্সেই সত্য কথা লেখা আছে। মূলত লাংসে মেটাবলিজম হয় কোনটা? অ্যাঞ্জিওটেনসিন 1 টা লাংসে মেটাবলিজম হয়।
মেটাবলিজম হয়ে তৈরি হয় হচ্ছে অ্যানজিওটেনসিন 2, তাহলে অ্যানজিওটেনসিন 2 টা কিন্তু মেটাবলিজম হচ্ছে না, মেটাবলিজম হচ্ছে অ্যানজিওটেনসিন 1। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি মুখস্থ করেন যে হ্যাঁ অ্যানজিওটেনসিন 1 অ্যানজিওটেনসিন 2 দুইটাই হবে তাহলে কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে? অ্যানজিওটেনসিন 2 কিন্তু মেটাবলিজম হচ্ছে না। আচ্ছা, সো হোপফুলি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী আমাদের যে কোশ্চেনটা আছে সেটাতে চলে আসছি। আরেকটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আসবেই, ঠিক আছে? আসবেই। ইসিজি চেঞ্জেস ইন হাইপোক্যালেমিয়া, মানে হাইপারক্যালেমিয়া এবং হাইপোক্যালেমিয়াতে কি কি পরিবর্তন আসে এই জিনিসটা আমাদের জানতে হবে। চলে আসি, দেখেন এই বক্সটা একটু খেয়াল করি। ইসিজি চেঞ্জেস অফ হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালেমিয়া কি কি আছে। প্রথমে হচ্ছে ইসিজি ওয়েভ। আমাদের ইসিজি যেভাবে শুরু হয় পি দিয়ে শুরু হয়, তারপর থাকে পিআর ইন্টারভাল, তারপর থাকে কিউআরএস কমপ্লেক্স, কিউটি ইন্টারভাল, লাস্টে থাকে টি। এই যদি আমরা এই সিরিয়াল অনুসারে কি কি চেঞ্জ হয় এটা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের পুরাটাই খুবই সহজ হয়ে যাবে। সো চলে আসি, দেখেন ইসিজি ওয়েভ হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে কি হবে, ইনক্রিজ অ্যামপ্লিটিউড, পিটা বড় হয়ে যায়, অ্যামপ্লিটিউডটা বেড়ে যায়। আর হাইপারে যে লস অফ পি ওয়েভ থাকেই না, ঠিক আছে? লস অফ পি ওয়েভ। পিআর ইন্টারভ্যালের ক্ষেত্রে কি হয়, হাইপোক্যালেমিয়াতে বড় হয়ে যায়, পিটাও লম্বা লম্বা পি পাওয়া যায়, আবার বড় হয়ে যায়, প্রলং হয়ে যায়। কিন্তু হাইপারক্যালেমিয়াতে কি হয়, প্রলং, দুইটাতেই প্রলং থাকে, ঠিক আছে? কিউআরএস কমপ্লেক্সের কথা যদি বলতে হয়, হাইপোক্যালেমিয়াতে কি হয়, নরমাল কিউআরএস কমপ্লেক্স থাকে, কিন্তু হাইপারক্যালেমিয়াতে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যায়, ঠিক আছে? কিউটি ইন্টারভ্যাল প্রলং হয়ে যায় হাইপোক্যালেমিয়াতে, হাইপারক্যালেমিয়াতে শর্ট। এসটি, এটা খুব ইন্টারেস্টিং, এসটিটা অনেকেই ভুল করে এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করে বারবার যে হাইপোক্যালেমিয়াতে এটা হচ্ছে ডিপ্রেশন, হাইপারক্যালেমিয়াতে হচ্ছে ডিপ্রেশন এন্ড অর এলিভেশন, ঠিক আছে? টি ওয়েভ, টি ওয়েভের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে টি ওয়েভ হচ্ছে আমাদের হাইপো এবং হাইপারক্যালেমিয়া বোঝার জন্য মেইন চেঞ্জ। টি ওয়েভের চেঞ্জটাই হচ্ছে মেজর চেঞ্জ ফর হাইপো এন্ড হাইপারক্যালেমিয়া। সো টি ওয়েভটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে সেটা কিরকম হবে, ফ্ল্যাট আর ইনভার্টেড হবে। আর হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে টল পিকড টেন্টেড, টল পিকড টেন্টেড। তিনটা কথা, তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। ইউ ওয়েভ, ইউ ওয়েভটা খুব ইন্টারেস্টিং, এবং সাইন ওয়েভ, অনেকে হয়তো সাইন ওয়েভটা শুনে নাই, ইউ ওয়েভ সবাই শুনেছেন। ইউ ওয়েভ হচ্ছে একটা স্পেশাল ওয়েভ থাকে ইন কেস অফ হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়াতে এটা থাকবে না। লাস্টে যেটা আছে সাইন ওয়েভ, মার্জিং অফ কিউআরএস কমপ্লেক্স উইথ টি ওয়েভ, এটা হচ্ছে হাইপারক্যালেমিয়াতে শুধু থাকে। তার মানে হাইপোক্যালেমিয়াতে একটা স্পেশাল ওয়েভ থাকে সেটা হচ্ছে ইউ ওয়েভ, এবং হাইপারক্যালেমিয়াতেও একটা স্পেশাল ওয়েভ থাকে সেটা হচ্ছে সাইন ওয়েভ, ঠিক আছে? আসেন আপনাদের আরেকটা মজার জিনিস দেখায়, সবাই এই জিনিসটা একটু খেয়াল করেন। দেখেন এখানে টি ওয়েভ একদম ইসিজি থেকে ডাইরেক্টলি তুলে নিয়ে আসা, যদি পটাশিয়াম লেভেল 1.3 হয় তার মানে হাইপোক্যালেমিয়া বেশি। তাহলে দেখেন কি হচ্ছে আমাদের, কি অবস্থা, টি ওয়েভটা কত ডিপ্রেসড। V2 তে যে কি হচ্ছে, আরেকটু পটাশিয়ামটা বাড়লো, টি ওয়েভের ডিপ্রেশন কিন্তু আরেকটু ভালো হইলো, 2.5 এ আরেকটু বেটার হইলো, 2.9 এ কিন্তু দেখেন টি ওয়েভ ডিপ্রেশনটা কতটাই কমে গিয়েছে, এখানে কত বেশি ডিপ্রেসড, এখানে কতটুকু। তার মানে বুঝতেই পারছেন যত পটাশিয়াম লেভেলটা বাড়ছে তখন কিন্তু সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে শিখন ভাইয়া বারবারই রেফারেন্সের কথা জিজ্ঞেস করতেছেন। ভাইয়া কিছু কিছু রেফারেন্স অবভিয়াসলি টেক্সট বুকের রেফারেন্স থেকে নিজেই বক্সগুলা বানানো, ঠিক আছে? কেন আপনারা আমাদের বা আমাদের হেল্পটা নিবেন বা আমাদের কাছে আসবেন, আপনাদের অবশ্যই কিছু স্পেশাল জিনিস দিতে হবে, তাই না? এই বক্সগুলা, কিছু কিছু বক্স, যেমন একটু আগে যে বক্সটা ছিল রিসেপ্টরের, ওইটা আমি নিজে বানিয়েছি, কারণ এভাবে সরাসরি কোনো বক্স নাই, কিন্তু টেক্সট বুক থেকে কালেক্ট করে, জার্নাল থেকে কালেক্ট করে এই বক্সগুলো আমরা একসাথে বসিয়েছি, ঠিক আছে? হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া এইভাবে আপনি কোথাওই পাবেন না। আচ্ছা, একজন যুক্ত হয়েছে, আমি একটু মিউট করে নিই। আচ্ছা, যেটা বলছিলাম যে হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া যে এই বক্সগুলো কিন্তু সরাসরি কোথাও এইভাবে সুন্দর করে সাজানো নাই। আমরা ডিফারেন্ট জায়গা থেকে চেঞ্জগুলো পরপর মনে রাখার মতো করে একদম পি ওয়েভ থেকে শুরু করে ইউ ওয়েভ পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করেছি। সো ডেফিনেটলি ইচ এন্ড এভরিওয়ান হ্যাজ এ টেক্সট বুক রেফারেন্স, বাট দিস বক্সেস আর ক্রিয়েটেড বাই আস, ঠিক আছে? দ্যাটস অল। জাস্ট আপনাদের মানে ইনফরমেশন গুলো অ্যাকুমুলেট করে আপনাদের সহজভাবে উপস্থাপন করা, এটাই আর কি। আচ্ছা, নেক্সটে চলে আসি। দেখেন, সো আপনাদের এই জিনিসটা হপফুলি ক্লিয়ার হয়েছে। আস্তে আস্তে কিন্তু টি ওয়েভটা ছোট হচ্ছে, যত বেশি মানে যত পটাশিয়াম কম টি ওয়েভ তত বেশি ডিপ্রেস। সো ইসিজি চেঞ্জেস ইন হাইপোক্যালেমিয়া, পিআর ইন্টারভাল প্রলং হবে, ফ্ল্যাট টি ওয়েভ হবে, আর হচ্ছে কিউটি ইন্টারভাল প্রলং হবে। এই বক্সটা আপনাদের ক্লিয়ার হয়েছে হপফুলি। নেক্সটে চলে আসি। দেখেন, সাইনুসয়েডাল ক্যাপিলারিজ আর ফাউন্ড ইন, আরেকটা খুবই মজার কোশ্চেন। এই যে বক্সটা, শিখন ভাই হয়তো জিজ্ঞেস করবে এই বক্সের রেফারেন্স কি। ভাই এই বক্সটা হচ্ছে গ্যানং থেকে আছে, কিন্তু গ্যানং এ কিন্তু কখনোই এইভাবে বক্সগুলো উপস্থাপন করা নেই। ওখানে লেখা আছে দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ক্যাপিলারিজ, তিনটা ক্যাপিলারিজ এর নাম লেখা আছে এবং ভিতরে অনেক বর্ণনা লেখা আছে, কিন্তু আমি এখানে কি চেষ্টা করেছি যে ওই বর্ণনা থেকে যে অংশটুকু আপনার দরকার সেই অংশটুকুকে অ্যাকুমুলেট করে এই বক্সে বানানোর। যেমন
এই যে ক্লাসিফিকেশন আমরা জানি ক্যাপিলারিকে তিনটা ইম্পর্টেন্ট ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে ফেনিস্ট্রেটেড অথবা ভিসারাল ক্যাপিলারি, একটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস অর সোমাটিক ক্যাপিলারিজ, আরেকটা বলা হচ্ছে সাইনোসয়েডাল ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এই তিনটার মধ্যে কোন কোন পয়েন্টগুলো আপনাদের বেশি গুরুত্বপূর্ণ? যেমন ফেনেস্ট্রা, কোনটাতে ফেনেস্ট্রা কিরকম থাকে, কোনটাতে ফেনেস্ট্রা লার্জ থাকে, কোনটাতে বেশি থাকে, কোনটাতে অ্যাবসেন্ট থাকে, এই জিনিসটা আপনার জানা উচিত। তো ফেনিস্ট্রেটেড নামেই বোঝা যাচ্ছে এখানে ফেনিস্ট্রাটা বেশি থাকবে, সেভারাল থাকবে। কন্টিনিউয়াস অর সোমাটিক, এটাতে কন্টিনিউয়াস থাকে, এখানে কোনো ছিদ্র বা ফেনিস্ট্রা থাকে না, অ্যাবসেন্ট থাকে। সাইনোসয়েডাল, এটাতে লার্জ ফেনিস্ট্রা থাকে। ঠিক আছে, একটাই থাকে কিন্তু বড় একটা ফেনিস্ট্রা থাকে। আচ্ছা, ডায়াফ্রামে চলে আসি। ডায়াফ্রামের ক্ষেত্রে ফেনিস্ট্রেটটা প্রেজেন্ট থাকে, কন্টিনিউয়াস মানে ডায়াফ্রামটা প্রেজেন্ট থাকে। ইন কেস অফ ফেনেস্ট্রেটেড কন্টিনিউয়াস এটা অ্যাবসেন্ট থাকে, সাইনোসয়েডাল অ্যাবসেন্ট থাকে। তাহলে আপনার একটা ট্রু ফলসে চলে আসতে পারে না যে ডায়াফ্রাম ইজ প্রেজেন্ট ইন সাইনোসয়েডাল ক্যাপিলারি, তাহলে কি হবে? এটা ফলস হবে। ডায়াফ্রাম ইজ অ্যাবসেন্ট ইন কন্টিনিউয়াস ক্যাপিলারি, তাহলে সেটা ট্রু হবে। দেখেন এই জিনিসগুলাই কিন্তু সারা কোশ্চেনে দেয়। তারপর চলে আসি, দেখেন বেসমেন্ট মেমব্রেন অথবা টাইপ 4 কোলাজেন, এটা কি? এটা ইন কেস অফ ফেনিস্ট্রেটেড এটাতে কন্টিনিউয়াস থাকে, কমপ্লিট ইনট্যাক্ট এন্ড কভার ফেনেস্টা। এই বৈশিষ্ট্যগুলো থেকে একটা জিনিস আপনাদের ক্লিয়ার না, যে আমাদের জন্য সবচেয়ে টিপিক্যাল যে ক্যাপিলারিটা সেটা হচ্ছে ফেনিস্ট্রেটেড অথবা ভিসারাল ক্যাপিলারি। ঠিক আছে, সো এক্ষেত্রে সবকিছুই থাকে, ফেনিস্ট্রা বেশি থাকে, ডায়াফ্রামও প্রেজেন্ট থাকে, তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটাও এখানে কন্টিনিউয়াস থাকে, কমপ্লিট থাকে, ইনট্যাক্ট থাকে, কভার ফেনেস্ট্রা থাকে। ঠিক আছে, কন্টিনিউয়াস আর সোম্যাটিকের মধ্যে এরকম থাকে না। সাইনোসয়েডালে সেটা থাকে কিন্তু ডিসকন্টিনিউয়াস এবং সেপারেটেড বাই হোয়াইট স্পেস, দুইটার মধ্যে ভাঙা থাকে। লাস্টে চলে আসি, দেখেন এক্সাম্পল। এক্সাম্পলটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কোনটার এক্সাম্পল কি, কোনটাতে কি ক্যাপিলারিজ থাকে। সো দেখেন এখানে একটা সুন্দর নিউমোনিক্স দেওয়ার চেষ্টা করেছি। ফেনিস্ট্রেটেড ক্যাপিলারিজের ক্ষেত্রে বাইক মনে রাখবেন, বিতে হচ্ছে ব্রেইন, আইতে হচ্ছে ইন্টেস্টাইন, কেতে হচ্ছে কিডনি ফুড প্রসেস, ইতে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কন্টিনিউয়াস আর সোম্যাটিকের মধ্যে কোনো নিউমোনিক নাই, জাস্ট মনে রাখতে হবে। সাইনোসয়েডালের মধ্যে কি আছে? সায়েন্স ল্যাব। সায়েন্সে হচ্ছে স্প্লিন, এলে হচ্ছে লিভার, এতে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, বিতে বোন ম্যারো। তাহলে দেখেন জিনিসটা সহজ হয়ে গেল না? আপনি যদি ফেনেস্ট্রেটেড আর সাইনোসয়েডাল ক্যাপিলারির এক্সাম্পল গুলো মনে রাখেন, তাহলে কন্টিনিউয়াস ক্যাপিলারি এক্সাম্পল গুলো আপনার জন্য ফ্রি, কমপ্লিটলি ফ্রি। ঠিক আছে, সো এইভাবেই মুখস্থ করবেন অথবা এইভাবেই জানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ব্রেনে প্রেশার পড়বে কম এবং আপনাদের জিনিসটাও সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন হবে। সো দিস বক্স হ্যাজ নো স্পেসিফিক রেফারেন্স, বাট ইট হ্যাজ অল দ্য রেফারেন্সেস দেয়ার ইন টেক্সট বুক। মানে সবগুলোই রেফারেন্স থেকে দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে সাজিয়ে দেওয়া নেই, এটাই আমি তৈরি করেছি, এটাই হচ্ছে পার্থক্য। সো এটা এখানে অ্যান্সার আমরা করব, কি কি আছে এখানে, স্প্লিন এবং বোন ম্যারো, এই দুইটা হচ্ছে অ্যান্সার। সো চলে আসছি আমাদের আজকের ক্লাসে একদম শেষ জায়গায়। আমরা কিন্তু তিনটা গোল্ডেন রুলস শিখে ফেলেছি। একটা হচ্ছে ক্লিয়ার ইওর কনসেপশন ফর ফিজিওলজি, সেকেন্ড কথা হচ্ছে give go for correlation, and থার্ড কথা হচ্ছে যে রিপিটেড রিভিশন। ঠিক আছে, সো যারা এই তিনটা গোল্ডেন রুলস ফলো করবেন তারা অবশ্যই সাকসেসফুল হবেন, এবং সাকসেসফুল পাওয়ার পরে অবশ্যই আমার কথা মনে করবেন। এবং লাস্টে যেটা বলতে চাই, যে রোল অফ সিনাপসিস মেডিকেল একাডেমি আমাদের কিন্তু শেষ হয় না, আরো কিছু জিনিস আছে, যারা থাকবেন তারা অবশ্যই কার্যকরী হবেন। যে লেট সিনাপস টেক কেয়ার অফ ইউর কনসেপশন এন্ড পারফেক্ট কোরিলেশন, এন্ড ইউ ফোকাস অন দ্য স্টাডি এন্ড রিপিটেড রিভিশন। তার মানে অবশ্যই আমরা আপনাদের কনসেপশন ক্লিয়ার আজকে যেভাবে করেছি, ঠিক সেভাবে আমি চেষ্টা করবো আপনাদের ফিজিওলজি কনসেপশন গুলো ক্লিয়ার করার জন্য। ফিজিওলজি ক্লাসে আমি আপনাদের সাথে থাকি, বায়োকেমিস্ট্রি ক্লাসে থাকি, প্যাথোলজি ক্লাসে অনেক ক্ষেত্রে যুক্ত থাকি। সো এভাবেই চেষ্টা করবো আপনাদের কনসেপশন গুলা ক্লিয়ার করে দেওয়া এবং কোরিলেশন গুলা করে দেওয়ার, যাতে আপনাদের মনে থাকে। আপনাদের শুধু ভালোভাবে পড়তে হবে এবং রিভিশন দিতে হবে, এই কাজটা আপনাদের করতে হবে। চলে আসি, দেখেন কিছু ইম্পর্টেন্ট টপিক, এগুলো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কি আছে, নার্ভাস সিস্টেম ও নিউরো অ্যানাটমি থেকে কি কি টপিক পড়তে হয়, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। রেসপিরেটরি ফিজিওলজি থেকে কি পড়তে হবে, এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। সিবিএস ফিজিওলজি থেকে কি পড়তে হবে, এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ব্লাড এবং হেমাটোলজি থেকে কি কি টপিকস পড়তে হবে, এখানে টপিকস এর নামগুলো দেওয়া আছে, এগুলো আপনারা এমফাসিস দিবেন। এবং আগে থেকে যদি আপনারা জানেন যে এই টপিকসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু ডিপ্লোমার আগে আপনাদের প্রিপারেশন খুব সলিড হবে এবং বারবার আপনারা ওই জিনিসগুলো ভালো মতো পড়তে পারবেন। সো একটা ভালো স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর হচ্ছে রেনাল বডি ফ্লুইড প্লাস ইলেকট্রোলাইট থেকে কি করতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। কি কি আছে, হরমোন অ্যাক্টিভিটি, কিডনি বারবার আসে, ফাংশন অ্যানজিওটেনসিন 2 বারবার আসে, রেনাল ফাংশন টেস্ট আসে। এন্ডোক্রাইন থেকে কি কি আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড ফিজিওলজি, হরমোনস এন্ড ক্লাসিফিকেশন, পিটুইটারি গ্ল্যান্ড এন্ড হরমোন। সো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। রিপ্রোডাক্টিভ এন্ড এন্ডোক্রাইনোলজি থেকে এস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন, এই তিনটা হরমোন একটু ডিটেইলসে পড়তে হয়, এদের ফাংশনটা একটু দেখতে হয়। ঠিক আছে, জিআইটি থেকে কি কি পড়তে হয় একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। ফ্যাক্টরস এফেক্টিং গ্যাস্ট্রিক এমপ্টিং এন্ড ইন্টেস্টিনাল মোটিলিটি, ফ্যাক্টরস এফেক্টিং এইচসিএল সিক্রেশন, ডাইজেস্টিভ জুস, প্যারাইটাল সেল অফ দ্য স্টোমাক।
সো দিস ওয়াজ দ্য ফিজিওলজি ইম্পর্টেন্ট টপিকস। এবং প্রতিটা ক্লাসে ইচ এন্ড এভরি ক্লাস, আফটার ইচ এন্ড এভরি ক্লাস আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা মোটিভেশনাল কিছু করার জন্য এবং একটা ভালো মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা ক্লাস থেকে কিছু একটা নিয়ে যেতে পারেন। সো আজকে আপনাদের জন্য যে মেসেজটা আমার রয়েছে সেটা হচ্ছে এ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ। সহজ কথা, আপনি অনেকবার পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার এখনো হয় নাই, তার মানে কি আপনার কখনোই হবে না? বিশ্বাস করেন, আমার মেডিকেলেরই অনেকেই আছে, অনেক সিনিয়র ভাই আপু আছে, এখন আমার সাথে দেখা যাচ্ছে আমার চেয়ে 13-14 ব্যাচ সিনিয়র, তারা এখন আমার সাথে কোর্সে আছে এবং তাদের স্বপ্ন কিন্তু ঠিকই পূরণ হচ্ছে। তাদের স্বপ্ন ছিল পোস্ট গ্রাজুয়েশন করা, একজন স্পেশালাইজড ডক্টর হিসেবে গড়ে তোলা। তারা দেরি হলেও তাদের স্বপ্ন কিন্তু এখনো পূরণ হচ্ছে, বিকজ দে নেভার গেভ আপ। ঠিক আছে, অলওয়েজ রিমেম্বার এ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ। ঠিক আছে, সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের এই স্পেশাল ক্লাসটাতে, এই স্পেশাল সেশনটাতে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেটা বলছিলাম যে 6 তারিখে আমাদের ডিপ্লোমা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যারা ডিপ্লোমার তে নিজের ক্যারিয়ার গড়তে চান, খুব সহজে 2 বছরের মধ্যে একজন কনসালটেন্ট হিসেবে নিজেকে দেখতে চান, তারা অবশ্যই আমাদের ডিপ্লোমা ব্যাচে ভর্তি হতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন। সো আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং শুভরাত্রি। আসসালামু আলাইকুম জানার মাধ্যমে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি এবং ক্লাসটা কিন্তু সেভ থাকবে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার সাথে অনেকেই যুক্ত ছিলেন, অনেকে অ্যান্সার করেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। স্পেশালি যারা অ্যান্সার করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং সবসময় চেষ্টা করবেন অনলাইন ক্লাসে অ্যান্সার করার, অ্যান্সার করলে আপনারই সুবিধা হবে। সো সবাইকে আবার আরেকবার ধন্যবাদ জানানোর মাধ্যমে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি।